ম্যাম লাইভ শুরু হয়ে গেছে। আমার মোবাইলে আমি ওদের কানেকশন পাইছি না। সো গুড মর্নিং। আমরা আবার শুরু করছি। আমরা যেটা দেখলাম সেখান থেকে আবার শুরু করছি। তো আমাদের হয়তো মনে আছে কতদিন আমরা মূল ক্লাসে প্র্যাকটিক্যালি ভালো করে শিখেছিলাম। আজকে আমরা আরেকটু বেশি করে জানবো ওভারিয়ান টিউমারের ডিফারেন্ট টাইপস। আমরা একটু যদি রিক্যাপিচুলেট করে নিই, তোমাদের মনে আছে যে ওভারিয়ান টিউমারের ডেভেলপমেন্ট থেকে আমরা কিন্তু ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনে এসেছি। সেই হিসাবে এপিথেলিয়াল টিউমার, কিছু এপিথেলিয়াল টিউমার, এপিথেলিয়াল অরিজিন টিউমার আছে। তোমাদের মনে আছে তার মধ্যে সেরাস টিউমার, মিউসিনাস টিউমার, তারপরে হচ্ছে সেরাস টিউমার, মিউসিনাস টিউমারের পরে ছিল ব্রেনার টিউমার, এন্ডোমেট্রিয়াল টিউমার, ক্লিয়ার সেল টিউমার। তাহলে আমরা কি বলতে পারি যে এপিথেলিয়াল টিউমারস অফ দ্য ওভারি তাদের 5 ডিফারেন্ট হিস্টোলজিক্যাল গ্রুপ আছে, এটা আমরা বলতে পারি, তাই না? যেমন সেরাস টিউমার যেগুলো দোজ আর সিমিলার টু এপিথেলিয়াম অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, যেটা আমরা বলছিলাম যে সবগুলো সিলোমিক এপিথেলিয়াম থেকে ডেভেলপ করে। ইউটেরাসে কিন্তু ডেভেলপ করছে ফ্রম দ্য সিলোমিক এপিথেলিয়াম, ফ্যালোপিয়ান টিউবও তাই ডেভেলপ করছে। তাহলে কার সঙ্গে কার হিস্টোলজিক্যাল মিল আছে সেই অনুসারে কিন্তু টিউমারটা রিজেম্বল করে। সো সেরাস টিউমারের যে যদি আমরা হিস্টোপ্যাথোলজি দেখি তাহলে দেখবো যে সেরাস টিউমারের লাইনিং এপিথেলিয়ামটা দ্যাট রিজেম্বলস টু এপিথেলিয়াম অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, যারা কিনা সেরাস সিক্রেশন করে। নাও মিউসিনাস টিউমার, মিউসিনাস টিউমার that is mucinous tumor of the ovary that resembles to endocervical mucosa. এখন এই যে রিজেম্বলেন্স যত ভালো থাকবে, মানে অ্যালং দা টিউমার লাইন যেভাবে থাকবে যে সেলটাকে ডিফারেন্সিয়েট করা যায়, দ্যাট ইজ বেনাইন। কিন্তু যদি ম্যালিগন্যান্সি হয় তখন কি আমরা এরকম ডিফারেন্সিয়েট করতে পারবো? আসলে এরকম ভাবে ক্লিয়ার কাট পারবো না, বিকজ ওখানে ম্যাটোসিস থাকবে এবং আদার চেঞ্জ থাকবে, সুতরাং সেটা আমরা পাবো না। কিন্তু যখন বেনাইন ওভারিয়ান টিউমার তখন কিন্তু আমরা বলতে পারবো। সুতরাং এটা কিন্তু একটা পেইড কোশ্চেন, টিচাররা জিজ্ঞাসা করে যে সেরাস টিউমারের সেল লাইনিংটা কেমন বা মিউসিনাস টিউমার কোন সেলগুলোর মতো রিসেম্বল করে সেটা আমাদের জানতে হবে। Then endometrial tumors, those are similar to endometrium of the uterus. তারপরে আছে কি ব্রেনার টিউমার, ব্রেনার টিউমার contains cells suggestive of transitional epithelium of the bladder। আর বলছি ক্লিয়ার সেল টিউমার, যেটা কিনা মেসোমেট্রিয়াল টিউমার। এখন আমরা সেরাস টিউমার এবং মিউসিনাস টিউমার নিয়ে মূলত কথা বলবো। এপিথেলিয়াল টিউমারের মধ্যে এই দুটো নিয়েই আমরা বেশি কথা বলবো। অন্যগুলা সম্পর্কে একটু তোমরা শুধু জেনে রাখলা যে কোনটা কিসের মতো। এবং এন্ডোমেট্রিয়াল টিউমার যেমন মোস্টলি বেনাইন, এখানে কিন্তু ম্যালিগন্যান্সি, এন্ডোমেট্রিয়াল টিউমার মোস্টলি বেনাইন, বেনাইন টিউমার আমি দেখতে পাচ্ছি না ছবির জন্য, মনে হয় নয়। এন্ডোমেট্রিয়াল টিউমার লেস কমন বেনাইন। পরে আবার আছে, আমরা তখন আবার দেখবো ব্রেনার টিউমার যেটা, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার ইজ ভেরি আনকমন। তাহলে ব্রেনারটা মোস্টলি বেনাইন, কিন্তু ক্লিয়ার সেল টিউমার এবং এন্ডোমেট্রিয়াল টিউমার সেটা কিন্তু ম্যালিগন্যান্ট পোটেনশিয়ালিটি বেশি। তাহলে সেরাসের কিন্তু নিজস্ব ম্যালিগন্যান্ট পোটেনশিয়ালিটি আমরা বলেছি, মিউসিনাসের নিজস্ব ম্যালিগন্যান্ট পোটেনশিয়ালিটি আমরা বলেছি। এখন আমরা বলছি আদার্স যে টিউমার গুলো আছে এপিথেলিয়াল টিউমার, তার মধ্যে ব্রেনারটাই মোস্টলি বেনাইন, বাকি ক্লিয়ার সেল এবং এন্ডোমেট্রিয়াল টিউমার তারা কিন্তু ম্যালিগন্যান্ট। আমি কিন্তু আজকে স্টুডেন্টদের কোনো শেয়ার দেখতে পাচ্ছি না, তোমরা কি আছো আমার সঙ্গে? গতদিনেও যে সমস্যাটা হয়েছিল, পরে কি আমি যখন অফ হওয়ার পরে আবার যখন আমার মোবাইল দিয়ে ঢুকে কথা বলেছি, সেই অংশটুকু কিন্তু কেউ শুনতে পাও নাই। তো তোমরা এখন আমার সঙ্গে ক্লাসে আছো কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তোমরা কি একটু রেসপন্স করবে, নাকি আজকে আমরা যে সিস্টেমে ঢুকেছি সেটাতে তোমাদের রেসপন্স দেখতে পাবো না? আমি বুঝতে পারছি না। রিয়া নিশ্চয়ই তুমি আছো, একটু হেল্প করতে পারো। স্টুডেন্টরা এসছে কিনা আমি ওদের কারো কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না। ম্যাম ওই সবাই এসেছে ম্যাম, আপনি হচ্ছে আপনার মেসেঞ্জারে একটা লিংক দেওয়া হয়েছে, আপনি একটু লিংকটা প্রেস করলে। মোবাইলে ঢুকেছি কিন্তু আমার মোবাইলে জি ম্যাম, মেসেঞ্জারে আপনার লিংকটা দেওয়া হয়েছে, আপনি একটু দেখেন ইনশাআল্লাহ পাবেন। সেই লিংকটা দিয়ে তো আমি ঢুকেছি, আবার জি ম্যাম, এটা ওপেন করলেই আপনি হচ্ছে সবার কমেন্ট গুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ।
কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। ইউটিএস নয়ন শাহনেওয়াজ সুশাদ, হ্যাঁ তোমরা ঢুকেছো তাই না? আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এপিথেলিয়াল টিউমারের কথা বললাম। এরপরে আসি কি এপিথেলিয়াল টিউমারের মধ্যে মোস্টলি যেগুলো নিয়ে আমরা বলতে চাই দ্যাট ইজ সেরাস সিস্ট অ্যাডিনোমা। যখনই আমরা অ্যাডিনোমা বলছি তার মানে আমরা সেরাস সিস্টের বেনাইন পার্টের কথা বলছি, রাইট? তাহলে বেনাইন টিউমার সেরাস সিস্ট অ্যাডিনোমা জেনারেলি এটা বেনাইন। আমরা জানি যে রিস্ক অফ ম্যালিগন্যান্সি হচ্ছে 20 to 25%, আর রিস্ক অফ বর্ডারলাইন ম্যালিগন্যান্সি হলো 5 to 10%। এবং কি কেমন দেখা যায় এগুলো কথা আমরা বলেছিলাম, যেটা প্যাপিলা থাকতে পারে সেরাস সিস্টে, প্যাপিলাটা এক্সোফাইটিক হতে পারে, দ্যাট ইজ it arises from the surface of the capsule এবং it grows towards the peritoneal cavity। আর কখনো হতে পারে এন্ডোফাইটিক, মানে ভিতরের দিকে গ্রো করছে, সেটা হতে পারে। তো ইট মাইট বি মাল্টিলোকুলার, কিন্তু এখানে লোকিউল গুলা যে সেপ্টাম দিয়ে তৈরি থাকে, ডিফারেন্সিয়েট লোকিউলে লোকিউলে ভাগ হয়, সেই সেপ্টাম গুলো থাকে খুব থিন। আর সেরাসের তাহলে এপিথেলিয়াম কেমন গুলো হবে? লো কলামিনার এপিথেলিয়া উইথ সিলিয়া। আমরা যেটা বলেছি যে ইট রিজেম্বলস টু এপিথেলিয়াম অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। কখনো কখনো ক্যারেক্টারিস্টিক স্যামোমা বডি পাওয়া যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে স্যামোমা বডি কিন্তু এটার জন্য খুব ডায়াগনস্টিক নয়। ক্যাপিলারি প্রজেকশন গুলো ডিজেনারেট করে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে স্যামোমা বডি ফর্মেশন করে। and associated fibrosis may lead to cyst fibroadenoma. ওকে, তাহলে আমরা সেরাসিস, এই ছবিটা আমরা কাল আগের দিনই দেখেছিলাম, যেটা সেরাসিস টিউমার। একটু ঝামেলা হচ্ছে, ঝামেলা করতে চাই না। ওকে, এই ছবিটা আমরা দেখছিলাম সেরাসিস্টে, যে ভিতরে একদম ক্লিয়ার ফ্লুইড দেখা যাচ্ছে বাইরে থেকে, এবং ক্যাপসুলের ওয়ালটা হলো থিন। দেন আসি মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা, এটাও আমরা আগের দিন একটু বলেছিলাম। তোমাদের একটু ডিফারেন্সিয়েটিং জিনিসগুলো শুধু মনে রাখতে হবে, যে কি দিয়ে আমরা একটা আরেকটা থেকে ডিফারেন্সিয়েট করব। তোমরা কি আসলে শুনতে পাচ্ছ? আর দু একজন যদি একটু রেসপন্স করো। আচ্ছা, মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা এটি হিউজ হয়, হিউজ এনলার্জমেন্ট হয়। তাহলে ধরো একটা ছোট সিস্ট, সে লাইক 10 সেন্টিমিটার, অথবা যদি আমরা প্রেগন্যান্সির সঙ্গে তুলনা করে বলি, তাহলে আমরা হয়তো বলছি যে ইট ইজ 22 উইকস প্রেগন্যান্সি সাইজ। এরকম যখন একটা সিস্ট, সেটা কি সেরাস না মিউসিনাস, সাইজ থেকে কিন্তু আমরা সেটা বলতে পারবো না। কিন্তু যদি পেশেন্টটা প্রেজেন্ট করে উইথ এ হিউজ মিউসিনাস সিস্ট, তাহলে আমরা ধরে নিব যে এটা মিউসিনাস হওয়ার প্রবাবিলিটি বেশি, কারণ এটাই সবচেয়ে বেশি বড় হয়। এটারও কি স্মুথ ক্যাপসুল থাকে, কারণ এখানে যদিও মিউসিনাস সিস্টও কিন্তু প্যাপিলা থাকতে পারে, কিন্তু তোমাদের যদি একটা এমসিকিউ আসে যে প্যাপিলা প্রেজেন্ট কোন ধরনের টিউমারে, সঙ্গে সঙ্গে কিন্তু সেরাস টিউমারের কথাই বলতে হবে, কারণ মিউসিনাসে থাকতে পারে। তুমি যদি দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন, তাহলে সেরাস মিউসিনাস দুটোই ঠিক আছে, কিন্তু যদি সিঙ্গেল বেস থাকে তখন কিন্তু তোমাকে সেরাস সিস্ট অ্যাডিনোমার কথা বলতে হবে। সেই জন্য যেহেতু প্যাপিলা থাকে না, তাহলে সারফেসটা থাকে স্মুথ, কিন্তু আমি বলছি মিউসিনাস সিস্টেও কখনো কখনো অল্প স্বল্প প্যাপিলা থাকতে পারে। যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ধরনের টিউমারের বাইরের ওয়ালটা থেকে খুবই থিকেন, হোয়াইট গ্রে অথবা সিলভারি ব্লু, এবং ইন্টেরিয়র যে ডিসক্রিট সেপ্টা থাকে, সেই সেপ্টা গুলা কিন্তু থিকেন, এবং তারা একে নানা লোকুলেতে ভাগ করে ফেলে। তোমরা কি আরেকটু আমার সঙ্গে কমিউনিকেটিভ হবে? আমি ঠিক বুঝতে পারছি না যে আমি তোমাদের সাথে আছি না নাই। দুই একজন যদি একটু রেসপন্স করো প্লিজ। আচ্ছা, তাহলে মিউসিনাস সিস্ট অ্যাডিনোমার এপিথেলিয়াম গুলো কেমন? টল, পেলিস্টিনিন, সিক্রেটরি, এবং এটা হচ্ছে রিসেম্বলিং টু মিউসিনাস সিক্রেটিং সেলস অফ দ্য এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে দেখো অনেক বেশি কিছু কিন্তু মনে রাখতে হবে না, মানে তোমরা যদি একটু কেয়ারফুল হও। সেরাস মানে হচ্ছে ক্লিয়ার ফ্লুইড, এটার ম্যালিগন্যান্ট পোটেনশিয়ালিটি মিউসিনাসের চেয়ে বেশি। তারপরে হচ্ছে মিউসিনাস মানে হিউজ সিস্ট ফর্মেশন হতে পারে, ক্যাপসুলটা ঠিক থাকে, ভিতরে সেপ্টা ফর্মেশন হয়, এবং এটা লোকিউল হয়ে থাকে। আর এটার এপিথেলিয়াম রিসেম্বলস টু মিউকাস সিক্রেটিং এপিথেলিয়াম অফ দ্য এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ড। আর এদের সিক্রেশনটা কি আছে? মিউসিন সিক্রেট করে। শেষ, অনেক বেশি কিছু করতে হবে না। গ্রিনার টিউমার সম্পর্কে আমরা বলেছি যে মোস্টলি এটা হচ্ছে বেনাইন, এর চেয়ে বেশি কিছু আমরা করবো না, এবং টিস্যু রিসেম্বলস
that of the transitional epithelium of the urinary bladder. তারপরে endometrial tumor, endometrial tumor আমরা বলেছি histologically resembles tumors of the uterine endometrium. endometrial tumorটা সলিড হতে পারে, সাধারণত এপিথেলিয়াল টিউমার গুলো কিন্তু সব হচ্ছে সিস্টিক, কিন্তু endometrial টিউমারটা সলিড হতে পারে অথবা পার্টলি সিস্টিক পার্টলি সলিড হতে পারে। ক্লিয়ার সেল টিউমার, এখানে ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি বেশি থাকে। এখন তাহলে আমাদের এপিথেলিয়ামের 5টা হিস্টোলজিক্যাল ভ্যারাইটি আমাদের বলা শেষ, ঠিক আছে? আমরা পরে গিয়ে কিন্তু ডায়াগনোসিসের কথা বলবো, কিভাবে একটা টিউমার ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করব। আমরা এখন হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে সময় পার করছি। আই ডোন্ট নো, আমি কিন্তু কোনো রেসপন্স খুঁজে পাচ্ছি না। 3টা রেসপন্স দেখা যাচ্ছে, তাও সে আজকে না কালকে, তাও বুঝতে পারছি মনে হয় না। মনে হয় তোমরা আছো, হয়তো আমি বুঝতে পারছি না। তাহলে নেক্সট যেটাতে আমরা আসবো, এপিথেলিয়াল টিউমারের পরে আরেকটা ভ্যারাইটি হচ্ছে সেক্স কড স্টোমাল টিউমার, তাই না? সেক্স কড স্টোমাল টিউমার মানে আমরা যেগুলো বলেছিলাম যে এগুলো হবে ফাংশনিং, যেমন ধরো গ্রানুলোসা সেল টিউমার, থিকাস সেল টিউমার, মিক্স ভ্যারাইটি হতে পারে, অনেক সময় মিক্স থাকে। সুতরাং গ্রানুলোসা থিকাস সেল টিউমার এভাবেই পাবো। কিন্তু সেক্স কড স্টোমাল টিউমার বললে আমরা যদি ডেভেলপমেন্টের কথা মনে রেখে আজকে কথা বলি, তাহলে নিশ্চয়ই আমাদের বুঝতে অসুবিধা হবে না যে সেক্স কড স্টোমাল টিউমার গুলো হরমোন প্রডিউসিং টিউমার। যারা হরমোন প্রডিউসিং টিউমার তাদেরকে আমরা বলি ফাংশনাল, মানে তারা কিছু ফাংশন করছে, তারা কিছু অ্যাক্টিভিটি করছে, নট অনলি যে টিউমারটা হয়ে আছে। তো এই টিউমার গুলো সাধারণত কি হয়, সলিড হয় এবং ইয়েলোইশ থাকে। সেটা তুমি গ্রানুলোসা বলো, থিকাস সেল টিউমার বলে, ঘুরে ফিরে সবারই দেখবা ইয়েলোইশ আছে, কোথাও বলেছি ইয়েলোইশ হোয়াইট। আমরা তো এত ভাগে ভাগে মনে রাখতে পারবো না, আমাদের অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয়, শুধু তো গাইনি নয়। তো দ্যাট তোমরা অল্প স্বল্প মনে রাখবা যে সেক্স কডের মধ্যে কি কি নাম আছে, নামগুলো মনে রাখতে হবে প্রথমত। দেন হলো তারা কি ধরনের টিউমার, তারা স্মুথ সারফেস, তারা সলিড। তাহলে যারা সলিড তারা কিন্তু একটুখানি ওয়েটি হয়, এবং এই সেক্স কড স্টোমাল টিউমারগুলোর সাইজে কিন্তু হিউজ এনলার্জমেন্ট হয় না, যেটা এপিথেলিয়াল টিউমারে হতে পারে। সো রেয়ারলি লার্জার দ্যান অ্যান অরেঞ্জ, ছোটখাটো শেপ। এবং এদের একটু এজ ভেরিয়েশন আছে। গ্রানুলোসা সেলগুলো সাধারণত অ্যারাইজ করে আফটার মেনোপজ এন্ড বিফোর পিউবার্টি। তাহলে সেক্স কড স্টোমাল টিউমার তুমি মনে রাখো, আফটার মেনোপজ কিন্তু সেক্স কড স্টোমাল টিউমারটা বেশি হয়। তার মধ্যে গ্রানুলোসা সেল টিউমারের একটু স্পেশালিটি হচ্ছে যেটা এক্সট্রিমস অফ এজে হয়। এক্সট্রিমস অফ এজে হয় বলে আমরা এদেরকে পাবো আইদার বিফোর পিউবার্টি অথবা পাবো আফটার মেনোপজ। হ্যাঁ, ফেমিনাইজিং টিউমার সিনথেসিস মানে এটা কি তৈরি করে, তাহলে গ্রানুলোসা সেল থেকে নরমালি এস্ট্রোজেন তৈরি হয়। নরমাল ওভারি যেভাবে এস্ট্রোজেন তৈরি করে, এই টিউমার থাকলে টিউমারও কিন্তু সে একই ভাবে এস্ট্রোজেন প্রোডাকশন করে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, বলতে পারি ফেমিনাইজিং টিউমার। এখন দেখো এই ফেমিনাইজিং টিউমারটা নিয়ে যে একটা পেশেন্ট ক্লিনিক্যালি প্রেজেন্ট করবে, সে তো বলতে পারবে না যে আমার সেক্স কড স্টোমাল টিউমার হয়েছে বা গ্রানুলোসা সেল টিউমার হয়েছে, তাই না? কিন্তু আমরা কি পাবো, আমরা পাবো যে একটা এজেড মানুষ, তার একটা পেটের মধ্যে চাকা আছে এবং সে কি নিয়ে প্রেজেন্ট করছে। যদি সে ওল্ড এজেড পেশেন্ট হয় তাহলে তার রিজুভেনালাইজেশন হবে। মজার ব্যাপার কি হয়েছে, ওনার মেনোপজ হয়ে গিয়েছিল কিন্তু ওনার এখন ব্লিডিং শুরু হচ্ছে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হচ্ছে, এবং বডিতে এস্ট্রোজেন ইনফ্লুয়েন্স হওয়ার জন্য যত জায়গায় এস্ট্রোজেন রিসেপ্টর আছে সব জায়গায় তার অ্যাক্টিভিটি শো করছে। তাহলে যেই স্কিনটা ঢিলা ঢিলা হয়ে গিয়েছিল, লাস্টারলেস হয়ে গিয়েছিল, সেটা আবার লাস্টারফুল হয়েছে। মানে যত জায়গায় এস্ট্রোজেন রিসেপ্টর আছে সব জায়গায় কিন্তু রিফ্লেক্ট করছে। সেই জন্য একে কি বলি আমরা, এমনকি তার লিবিডো ইনক্রিজ করতে পারে। সেই জন্য একে বলা হয় রিজুভেনেশন অফ দ্য ওল্ড ফিমেল হতে পারে। যদি হয় তোমাকে ধারণা করতে হবে যে কোনো ফাংশনিং টিউমার, এবং সেই টিউমারটা নিশ্চয়ই এস্ট্রোজেন প্রডিউসিং টিউমার বডিতে তৈরি হয়েছে। দেন আমরা বলেছি গ্রানুলোসা সেল টিউমার কিন্তু এক্সট্রিমস অফ এজ হয়, বিফোর পিউবার্টি। একটা বাচ্চার হয়েছে, তার পেটে একটা টিউমার হয়েছে এবং সে কি করেছে, তার 8 বছর 8.5 বছর বয়সে পিরিয়ড শুরু হয়ে গিয়েছে, প্রিকোশিয়াস পিউবার্টি ডেভেলপ করেছে। হ্যাঁ, একটু বড় বড় মেয়েদের মতো চেহারা, ওয়াইডেনিং অফ দি শোল্ডার, ওয়াইডেনিং অফ দি হিপ, এসব হয়েছে।
সো দ্যাট এই যে ছোটবেলায় হলে হবে কি চেঞ্জটা প্রিকশিয়াস পিউবার্টি, আর যদি ইয়াং অ্যাডাল্টদের হয় তাতে তুমি এই চেঞ্জ আলাদা করে বুঝতে পারবে না। সেখানে আমরা কি দেখে বুঝবো? সেখানে দেখবো যে মেনস্ট্রুয়াল সাইকেলটা ডিস্টার্ব হয়েছে, লম্বা সময় ধরে এস্ট্রোজেন প্রোডাকশন হচ্ছে, সো দেয়ার উইল বি শর্ট পিরিয়ড অফ অ্যামনেরিয়া ইন্টারপাস উইথ প্রলং এন্ড ইরেগুলার ব্লিডিং। আচ্ছা, আমি জাস্ট 2 মিনিট তোমাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, বিকজ তোমাদের ফিডব্যাক না দেখলে আমি কিছুই বুঝতে পারছি না। আই নিড ইট, একটু 2 মিনিট নিলাম। সরি, মানে আমি এখন 3 জনের কমেন্ট দেখতে পাচ্ছি। ইমতিয়াজ নঈম, হ্যাঁ ওকে, তোমরা আছো আমার সাথে, বুঝতে পারছি। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটুখানি বলবে, বিকজ এগুলো কিন্তু আমাদেরকে বুঝে বুঝে যেতে হবে, তাহলে আমাদের পড়ার লোকটা কমবে। সো বুঝতে পারছো যে সেক্স করিস্টোমাল টিউমারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টিউমার হচ্ছে গ্রানুলোসা টিউমার। তো আর কোনোই মুখস্থ রাখার দরকার নেই, কারণ সেক্স কর থেকে যে ফলিকুল তৈরি হয়েছিল প্রাইমোডিয়াল ফলিকুল, তারাই কিন্তু গ্রানুলোসা সেল ফর্মেশন করেছে, আমরা সবাই জানি। ওকে, নাও আর কি হতে পারে? থেকা সেল টিউমার। থেকা সেল টিউমারও তাই, আফটার মেনোপজ ডেভেলপ করে এবং এরা সলিড এবং এরা ইয়েলো কালার, তাহলে কাটলে দেখা যাবে একটা ইয়েলো কালার বা সলিড হয়ে আছে, সলিড ফাইব্রোমেটাসলিশন। আমি না আজকে খুব কম রেসপন্স পাচ্ছি দেখে আমি একটু পরে পরে হতাশ হয়ে যাচ্ছি। তোমরা লিখেছো প্রীতিলতা মিত্র অডিবল, ওকে ঠিক আছে। থেকা সেল টিউমার কিন্তু হরমোনালি অ্যাক্টিভ থাকবে, কিন্তু সে কি প্রোডাকশন করবে? সে আইদার এস্ট্রোজেন তৈরি করবে লাইক গ্রানুলোসা সেল, অথবা সে তৈরি করবে অ্যান্ড্রোজেন, বিকজ থেকা সেল কি হবে? লুটিনাইজেশন হয়, তাই না? তাহলে অ্যান্ড্রোজেনও সে প্রোডিউস করতে পারে। সো আমরা দেখছি যে সেক্স করিস্টোমাল টিউমার কোনো না কোনো ভাবে ফাংশন। এখন দেখো আরেকটা ভ্যারাইটি হতে পারে অ্যান্ড্রোব্লাস্টোমা। ইন কেস অফ ফিমেল, সামটাইমস from the tumor some male hormone may be produced, তাহলে এরাও কিন্তু সলিড টিউমার। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে, ওকে, থ্যাংক ইউ জেনি, মেনি থ্যাঙ্কস। তো অ্যান্ড্রোব্লাস্টোমাতে আমরা কি পাই? তার মানে মেল পোটেনশিয়ালিটি যেখানে আছে সেখানে আমরা পাবো লাইক সার্টোলি সেল টিউমার, লিডিক সেল টিউমার, অথবা সার্টোলি লিডিক সেল টিউমার। হ্যাঁ, শুভ লিখেছে, সবাই লিখেছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, আই এম ফাইন নাও, কমফোর্টেবল। তো তাহলে নামটা শুধু একটু মনে রাখতে হবে যে এটা কি অ্যান্ড্রোজেন প্রোডিউসিং টিউমার না, সেজন্য এই ধরনের টিউমারকে আমরা বলবো অ্যান্ড্রোব্লাস্টোমা। তাহলে অ্যান্ড্রোব্লাস্টোমা বললে তুমি বলবে সার্টোলি সেল, লিডিক সেল, এগুলাই বলবে। এবং কমন কিছু দিয়ে মনে রাখবা, যেমন এগুলো সব হচ্ছে সলিড টিউমার, সবই ইয়েলোইশ এবং তারা বেশি বড় হয় না। বাট যদিও সার্টোলি সেল টিউমার, তাদের ফাংশন কিন্তু ডিফারেন্ট হতে পারে। হিস্টোলজিক্যালি সে সার্টোলি সেল টিউমার, কিন্তু ফাংশনালি এমন হতে পারে এবং কমনলি হয় যে 70% কেসেই কিন্তু 70% কেসেই কিন্তু কি হয়, তোমার এস্ট্রোজেন প্রোডাকশন হয়, আর 20% গিয়ে হয় অ্যান্ড্রোজেন প্রোডাকশন। হ্যাঁ, ইমতিয়াজ লিখছে যে এসএমসি না, এসএমসি আজকে জয়েন করবে না, ওরা আজকে ক্লাস করছে, আমাদের ক্লাস শুরু হয়েছে। বাট আমরা এই প্রসঙ্গটা নিয়ে পরে আসবো, ইমতিয়াজ এবং অন্য যারা আছো, আমাদের ক্লাসের বিষয়টা নিয়ে একটু কথা বলতে হবে, সেটাতে আমরা পরে আসবো। আমরা আমাদের পড়ার সাবজেক্ট আজকে শেষ করি। আমার মনে হয় একটু এলোমেলো হচ্ছে, আমি জানি না তোমরা ঠিক কনসিস্টেন্টলি আমার সাথে থাকতে পারছো কিনা, বিকজ একটু আমরা আজকে মনে হচ্ছে একটু রেস্টলেস, তাই না? একটু ঠিক জায়গাটাতে হতে পারছি না হয়তো। তো যাই হোক, তোমাদের যদি বোঝার অসুবিধা হয় তোমরা আবার বলো আমাকে, কোনো অসুবিধা নাই। অ্যাডেনোব্লাস্টোমার মধ্যে যদিও আমরা বলছি নামে সার্টোলি সেল টিউমার, তাহলে তার প্রডিউস করার কথা ছিল অ্যান্ড্রোজেন, কিন্তু সে সবসময় কিন্তু অ্যান্ড্রোজেন প্রডিউসিং নাই হতে পারে। এবং দেখছো এখানে যে 70% কেসে দে আর প্রডিউসিং এস্ট্রোজেন হরমোন,
তাহলে এস্ট্রোজেনিক ফিচার নিয়ে কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করবে। সো এস্ট্রোজেনিক ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করলেই যে সেটা তোমার গ্রানুলোসা সেল টিউমার এমন না হতে পারে, মেবি সেটা এন্ডোব্লাস্টোমা বা সার্টোরি সেল টিউমার হয়ে আছে, বাট 20% কিন্তু অ্যান্ড্রোজেনিক হতে পারে। তাহলে অ্যান্ড্রোজেনিক যদি কি হয়, এটা হচ্ছে আমরা বলেছি এজেড পপুলেশনের হচ্ছে, কখনো কখনো, সবসময় না, কারণ অ্যান্ডোব্লাস্টোমা একটু তোমার গ্রানুলোসা সেল বা থিকা সেল টিউমার থেকে একটু ভিন্নতর। কেন? দেখো অ্যান্ডোব্লাস্টোমা কিন্তু মিডল এজেড ওমেনদের বেশি হচ্ছে, মেজরিটি হচ্ছে মিডল এজেড ওমেনদের 10 to 35 ইয়ার্স এ গিয়ে হচ্ছে। তো সেই ক্ষেত্রে ধরো একটা মিডল এজেড ওমেন, তার হঠাৎ করে কিছু ফেসে হেয়ার গ্রোথ হলো, তাই না, মোস্টেক হলো, হেয়ার গ্রোথ হলো, এবং দেখা যাচ্ছে তার একটু গলার ভয়েস চেঞ্জ হচ্ছে, এমন যদি হয় তাহলে আমাদেরকে ভাবতে হবে যে তার ভিরিলাইজেশন যেহেতু হচ্ছে, মেবি হার্সুটিজম ভিরিলাইজেশন হচ্ছে, ক্লাইটোরিয়াল এনলার্জমেন্ট হতে পারে। এগুলো যদি থাকে তাহলে আমরা একটু চিন্তা করবো যে তার অ্যান্ড্রোজেনিক কোনো টিউমার আছে। তো তোমার অনেক কিছু মনে রাখার দরকার নাই, অ্যান্ড্রোজেনিক মানেই হচ্ছে অ্যান্ড্রোজেন প্রডিউসিং টিউমার হতে পারে, যে দোজা সেক্স স্ট্রোমাল টিউমার। আর এই একটা সেক্স স্ট্রোমাল টিউমার যেটা শুধু মিডল এজের উইমেনদের হয়, আর বাদ বাকি সব হচ্ছে কিন্তু মেনোপজের পরে। কিছু মনে রাখতে পারলে মেনোপজের পরে। শুধু গ্রানুলোসা সেল হচ্ছে এক্সট্রিমস অফ এজে, মানে চাইল্ডহুডে হতে পারে। তো এরকম সার্টোরি সেলের মধ্যে লিডিক সেল টিউমার হয়। লিডিক সেল টিউমার কিন্তু 50 to 70 ইয়ার্সেই হচ্ছে, মানে মেনোপজের পরে হচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে শুধু সার্টোরি সেলে একটু চেঞ্জ আছে, যেটা মিডল এজেন্টের হচ্ছে, আর গ্রানুলোসা সেলে একটু চেঞ্জ আছে, যেটা আর্লি বাচ্চাদের হচ্ছে। ওকে, এবার দেখো গাইনি অ্যান্ড্রোব্লাস্টোমা। তার মানে ওই যে গাইনির কি ছিল, গাইনির ছিল গ্রানুলোসা সেল টিউমার, থেকা সেল টিউমার, আর তার সঙ্গে অ্যান্ড্রোজেনিক ছিল সাটোলি লিডিক সেল টিউমার। এখন বোথ গ্রানুলোসা সেল সাটোলি লিডিক সেল টিউমার যদি একসঙ্গে থাকে আমরা বলবো গাইনি অ্যান্ড্রোব্লাস্টোমা। এটা হচ্ছে তার হিস্টোলজিক্যাল ফিচার অনুসারে, কিন্তু সে বায়োকেমিক্যাল নেচারটা কি শো করছে সে অনুসারে আমার ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা হবে। তারপরে দেখো লিপয়েড সেল টিউমার। লিপয়েড সেল টিউমারটা কিন্তু একটু আলাদা ভ্যারাইটি বলা হচ্ছে কোথাও কোথাও। এরা হচ্ছে গ্রুপ অফ রেয়ার টিউমার। একটু লিপয়েড বানানটা, লিপয়েড সেল টিউমার হচ্ছে গ্রুপ অফ রেয়ার টিউমার characterized by an endocrine type architecture, probably derived from stromal cell. আমরা তো সেক্স কড স্ট্রোমাল বলি একই সঙ্গে, মানে কিছু স্ট্রোমাল অরিজিন, কিছু সেক্স কড অরিজিন, which has ability to be differentiated into lytic cell অথবা adrenocortical cell লাইনে তার ডিফারেন্সিয়েশন হবে, এবং কমনলি তারা হচ্ছে ভিরিলাইজিং এন্ডোক্রাইনোলজিক্যাল চেঞ্জ করে, তার মানে অ্যান্ড্রোজেনিক, সেজন্য ভিরিলাইজেশন হয়। তাহলে লিপয়েড সেল টিউমারটা আবার একটু গ্রুপ অফ রেয়ার টিউমার, মানে ধরো অ্যাড্রিনাল সুপ্রাঅ্যাড্রিনালের তো আমরা কথা শুনি না, সুপ্রাঅ্যাড্রিনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কর্টেক্সের লাইনে যে সেল ডিফারেন্সিয়েশন হয় সেটা আমরা খুব কমনলি শুনি। তাহলে এখন আমি বলবো তোমাদের যা যা বলেছি সব ভুলে যাবে, শুধু তোমরা তিনটা কথা মনে রাখবে যে 3 সিরিজ অফ সেল লাইন থেকে ওভারি টিউমার ফর্মেশন হতে পারে। মোস্ট কমন হচ্ছে এপিথেলিয়াল, তার মধ্যে সেরাস আর মিউসিনাস, এই দুটোর বিষয়ে তোমাকে একটু ভিভিডলি জানতে হবে। এছাড়া তুমি ব্রেনার টিউমার, ট্রানজিশনাল এপিথেলিয়াম, ক্লিয়ার সেল মেজোনেফ্রয়েড টিউমার, তারপর হচ্ছে তোমার এন্ডোমেট্রিয়াল টিউমার মানে এন্ডোমেট্রিয়ালের মতো। এর চেয়ে বেশি কিছু বলার দরকার নাই, এবং এরা হলো সবাই নন ফাংশনিং। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নন ফাংশনিং টিউমারও কখনো কখনো ফাংশনিং হতে পারে। যেমন সে যদি স্টোমাকে স্টিমুলেট করে তাহলে স্টোমাক যে সমস্ত এই তোমার সেক্স কর্ড গুলো আছে সেলগুলো, সেখান থেকে হরমোন তৈরি হতে পারে, সেটাকে বলে মিসফিট টিউমার। হ্যাঁ, আর এছাড়া আমরা যা কথা বলেছি সব ভুলে গেলে চলবে, জাস্ট তোমরা নামটা সামনে আসলে যেন বুঝতে পারো যে হ্যাঁ অ্যান্ড্রোব্লাস্টোমা মানে এখানে অ্যান্ড্রোজেনিক কিছু জিনিস আছে, এরকমটুকু মনে রাখলেই হবে। আর তোমরা মনে রাখবে পড়বে ভালো করে সেরাস টিউমার এবং মিসমাস টিউমার, তাদের ম্যাক্রোস্কোপিক ক্রাইটেরিয়া, এজ ডিস্ট্রিবিউশন, এগুলো সব পড়বে। তোমাদেরকে যেভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে যে হোয়াট আর দ্য সিস্টিক টিউমারস অফ দ্য ওভারি, তাহলে সিস্টিক টিউমার কিন্তু শুধু যে এপিথেলিয়াল লাইনে অরিজিন তা না, সিস্টিক টিউমার কিন্তু আমরা জার্ম সেলের মধ্যেও পাবো। তারপরে সেক্স কড স্টোমাল টিউমার যে এটা সলিড, সবসময় যে সলিড থাকবে তাও না, হ্যাঁ, তাহলে কখনো কখনো সিস্টিকও পেতে পারি। কিন্তু আমরা এখন যেটা করব স্টোমাল টিউমারের মধ্যে সেটা হচ্ছে ফাইব্রোমা। ফাইব্রোমাটা একটু তোমাদের পড়তে হবে, বিকজ ফাইব্রোমাটা ক্লিনিক্যালি প্রেজেন্ট করে জাস্ট লাইক এ ফাইব্রয়েড ইউটেরাস অথবা সলিড ওভারিয়ান টিউমার। তাহলে তুমি যখন
ক্লিনিক্যাল অ্যাসপেক্টে দাঁড়িয়ে তুমি যখন একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের কথা বলবা তখন তোমাকে ফাইব্রোমা সম্পর্কে জানতে হবে। তাহলে ফাইব্রোমাকে শুধু ফাইব্রোমা বললে হবে না, অলওয়েজ বলতে হবে ফাইব্রোমা অফ দ্য ওভারি, কারণ আমরা যদি না বলি তাহলে হবে না, দেখা যাবে ফাইব্রয়েডের সঙ্গে এক হয়ে গেছে। ফাইব্রোমা অফ দ্য ওভারি জাস্ট লাইক ফাইব্রয়েড ইউটেরাস, ফাইব্রয়েড ইউটেরাসের জন্য আমরা বলি যে এটা মানে অলমোস্ট 100% বেনাইন, খুব কম আছে যে সার্কোমেটাস চেঞ্জ হয়। ঠিক তেমনি ফাইব্রোমা ওভারি হলো বেনাইন এবং ইট ইজ দ্য মোস্ট কমন বেনাইন সলিড নিউপ্লাজম অফ দ্য ওভারি। তাহলে কি কি সলিড টিউমার আছে ওভারির, আমরা এখনো ম্যালিগনেন্সিতে ঢুকিনি, ম্যালিগনেন্সিতে ঢুকলে আমরা দেখতাম যে all the malignant tumors of the ovary are solid. তাহলে malignant ovarian tumor solid, fibroma of the ovary solid, sex choristomal tumor গুলো তারাও কখনো কখনো solid। সুতরাং হঠাৎ solid tumors of the ovary বলে আমাদের জানতে হয় এগুলা। কিন্তু যখনই একটা পেশেন্ট solid ovarian tumor নিয়ে প্রেজেন্ট করে আমরা মোস্টলি ভাবি যে এটা হচ্ছে malignancy, but you see fibroma of the ovary is benign। তাহলে এই যে তোমাকে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। আরো একটা মজার কাহিনী আছে, এটাকে যদি আমরা কাটি তাহলে আমরা কিন্তু মায়োমার মতোই হোল অ্যাপিয়ারেন্স পাবো, জাস্ট লাইক মায়োমা। এটা অনেক বেশি বড় হয় না, রেয়ারলি এক্সিস্টস ফিটাল হেড ইন সাইজ, আমরা বুঝতেই পারছি ফিটাল হেডের সাইজটা তার চেয়ে বেশি বড় হয় না। কিন্তু ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার কিন্তু অনেক বড় হতে পারে এবং সেটা খুব র্যাপিডলি গ্রোয়িং টিউমার হয়। তো আমরা এইভাবে কিন্তু ক্লিনিক্যাল থেকে ডিফারেন্সিয়েট করি, বিকজ হিস্টোপ্যাথোলজি তো আমরা অনেক পরে পাই, বায়োপসি নিব বা অপারেশন করে হিস্টোপ্যাথোলজি দিব তখন পাবো, তার আগে তো আমরা পাবো না। আমাদেরকে ক্লিনিক্যালি ধারণা করতে হয় যে কি আছে এটা। এবং তার চেয়েও মজার একটা জিনিস আছে ফাইব্রোমা অফ দ্য ওভারির সঙ্গে, তোমরা আরেকদিন জিজ্ঞাসা করেছিলে না যে সিডোমিক্স সিনড্রোম কি, আমি বলেছিলাম যে আজ বলবো না, যেদিন মিক্স করব সেদিন সিডোমিক্সটা আমাদের অটোমেটিক জানা হয়ে যাবে। তাহলে ফাইব্রোমা অফ দ্য ওভারি যদিও এটা বেনাইন, এর সঙ্গে কিন্তু আরো অনেক কিছু মজার মজার জিনিস যোগ হয়, সেটা তোমাদেরকে বলবো। এটা বাইল্যাটারাল ডিস্ট্রিবিউশন হতে পারে, ম্যালিগনেন্সিতে কিন্তু আমরা বাইল্যাটারাল পাই। তাহলে ফাইব্রোমা অফ দ্য ওভারি নাকি ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার, এটা কিন্তু সবসময় পাশাপাশি চলে আসবে, নট হরমোনালি অ্যাক্টিভ। অবশ্যই ফাইব্রোমা মে বি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসাইটিস, হাইড্রোথোরাক্স অ্যাজ এ রেজাল্ট অফ ইনক্রিজিং ক্যাপিলারি পারমিয়াবিলিটি, সেটার জন্য কিন্তু হাইড্রোথোরাক্স অ্যাসোসিয়েটেড হতে পারে। হ্যাঁ, তাহলে এখন দেখো এই যে ফাইব্রয়েডের সঙ্গে অ্যাসাইটিস বা হাইড্রোথোরাক্স যখন থাকে, তো ক্লিনিক্যাল সিমটমটা দেখলে মনে হবে না যে একটা সলিড ওভারিয়ান টিউমার অথবা বাইল্যাটারাল ডিস্ট্রিবিউশন সাথে আছে, সাথে অ্যাসাইটিস আছে, সাথে প্লুরালিফেশন আছে। তো আমরা তো ম্যালিগনেন্সি প্রথমে ধারণা করে বসে থাকবো, কিন্তু that might not be a case of malignancy, that might be a complete benign tumor। অনেক সময় কিন্তু এই জন্য ডায়াগনোসিসে ভুল হয়, রোগীরা গিয়ে আরাম করে গল্প করে, বলে অমুক ডাক্তারের কাছে গেছিলাম, আমাকে এত ভয় ধরায় দিল, বললো ক্যান্সার। আর এক ডাক্তারের কাছে গেলাম, বললো তোমার কিচ্ছু না, টিউমার ফেলে দিব, তোমার সব ভালো হয়ে যাবে। তো সেরকম হতে পারে। তাহলে সেটাকে আমরা বলছি মিক্স সিনড্রোম। তাহলে মিক্স কিন্তু বলতে হলে, মিক্স সিনড্রোম বলতে হলে অবশ্যই তিনটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ফাইব্রোমা অফ দ্য ওভারি, দেন অ্যাসাইটিস এন্ড রাইট সাইডেড হাইড্রোথোরাক্স। এই তিনটা অ্যাসোসিয়েটেড থাকলে আমরা তাকে বলবো মিক্স সিনড্রোম, তাছাড়া বলবো না। কিন্তু যদি এমন হয় যে না মিক্সের মতোই ফিচার দিচ্ছে কিছু কিছু, যেমন ধরো একটা সলিড টিউমার আছে পেটে, অ্যাসাইটিস আছে, প্রলিফেশন আছে, তাদেরকে আমরা বলবো সিউডো মিক্স সিনড্রোম। সিউডো মানে কি ফলস, তাই না, ফলস, সিউডো মিক্স সিনড্রোম। তাহলে সিউডো মিক্স সিনড্রোম বেনাইন কারণে হতে পারে, সিউডো মিক্স সিনড্রোম ম্যালিগন্যান্ট কারণে হতে পারে। তোমরা কি বলতে পারো যে সিউডো মিক্স সিনড্রোমের একটা কারণ তোমরা একটু আমাকে লিখে দাও দেখি, সিউডো মিক্স সিনড্রোম আর কোথায় পাওয়া যেতে পারে? এটা হলো মিক্স। মিক্স ইজ ভেরি স্পেসিফিক, ফাইব্রোমা অফ দ্য ওভারি অন্য কোনো কিছুর সাথে থাকলে আমরা তাকে মিক্স করবো। তাহলে আর বাদ বাকি সবাই হচ্ছে সিডোমিক্স। তোমরা একটা লিখে দাও তো যে কি সিডোমিক্সের কি কারণ হতে পারে, একটা লিখে দাও। দেখো, রিমুভাল অফ ফাইব্রোমা ইজ অলওয়েজ ফলোড বাই স্পন্টেনিয়াস কিউর অফ হাইড্রোথোরাক্স এন্ড বাই ডিসঅ্যাপিয়ারেন্স অফ পাইরেক্সিয়া, কখনো কখনো জ্বর সাথে থাকতে পারে, এন্ড ইউজুয়ালি রিজলভস আফটার সার্জিক্যাল এক্সিশন। যা যা হয়েছিল, বুকে পানি এসেছিল, পেটে পানি এসেছিল, সেগুলোর জন্য কিছুই করা লাগবে না, শুধু টিউমারটাকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, এক্সারসাইজ করতে পারি, তাহলে দেখবো যে তারা জমছে না। কেন হয়? বিকজ অফ ইরিটেশন অফ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, মানে একটা ভারী টিউমার সে পেরিটোনিয়ামকে মেকানিক্যালি ইরিটেট করছে, সেজন্য অ্যাসিডিক ফ্লুইড ডেভেলপ করে। কখনো কখনো ফাইব্রয়েড ডিজেনারেশন করার জন্য হতে পারে,
আর কিছু হলো ফাইব্রয়েডের ক্যাপসুলার ভেইনে, ফাইব্রোমার ক্যাপসুলার ভেইনে কিছু এক্সুডেশন হয়ে হতে পারে। এখানে অ্যাক্টিভ সিক্রেশন অফ দ্য টিউমারের কথা যদিও বইয়ে বলেছে, মনেই রাখার দরকার নেই। আর যেটা কথা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইব্রয়েড রিমুভ করলে এগুলো চলে যাবে। তোমরা কেউ এখনো আমাকে লিখে দিচ্ছ না সিডোমিক্স একটা কি কারণে হতে পারে, তোমরা কিন্তু এটা বলতে পারবে আশা করি। তাহলে আমরা দুইটা টাইপ টিউমার শেষ করলাম, একটা বলেছি এপিথেলিয়াল, একটা বললাম সেক্স করিস্টিমার টিউমার। আমাদের কাছে কি বাকি আছে? তাহলে জার্ম সেল টিউমার বাকি আছে, সুতরাং নিশ্চয়ই আমরা জার্ম সেল টিউমার বলবো। এখন দেখো জার্ম সেলের কথা তো মনে আছে তাই না? আমরা বলেছিলাম যে ইয়ক স্যাকের মধ্যে জার্ম সেলগুলো তৈরি হয়ে তারপরে এটা হচ্ছে পোস্টেরিয়র মেজেন্ট্রি দিয়ে এসে গোনাডাল রিজে আসে এবং সেই জার্ম সেলগুলাই ডিফারেন্সিয়েশন হয়, ম্যাচিউর হয়, ম্যাচিউর ওভাম হয়, তারপরে সেটা ফার্টিলাইজ হয়, হওয়ার পরে সেটা ক্লিভেজ হয়, প্রথমে 30 ঘন্টা পরে ক্লিভেজ হয়ে ফার্টিলাইজ একটা সিঙ্গেল ওভাম হয়ে যায় 2 সেল স্টেজ, সেখান থেকে মাইটোসিস হতে হতে বাড়তে থাকে তাই না? এইসব কথা আমরা জানি। আলটিমেটলি যে কি ফর্মেশন হয়, যখন এটা ব্লাস্টোসিস্ট ফর্মেশন হয় তখন থাকে একটা ইনার সেল মাস, একটা থাকে আউটার সেল মাস। দেখো সব কিছুই কিন্তু ওই জার্ম সেলটার সাবসিকুয়েন্ট স্টেপস। তাহলে জার্ম সেলের ডিফারেন্সিয়েশনটা দুভাবে হতে পারে তাই না? একটা হচ্ছে এমব্রায়নিক ডিফারেন্সিয়েশন, যেটা কিনা ইনার সেল মাস থেকে এমব্রায়ো তৈরি হচ্ছে, অর্থাৎ ডিফারেন্ট জার্ম লেয়ার তৈরি হচ্ছে, একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম, সেখান থেকে পুরা ফিটাসের বডিটা এমব্রায়োটা তৈরি হয়ে যাচ্ছে। আর যেটা তোমার এক্সট্রা এমব্রায়নিক ডিফারেন্সিয়েশনও কিন্তু হতে পারে, সেটা হলো এই ফার্টিলাইজেশন হয়েছে বলেই তো আউটার সেল মাসটা তৈরি হলো তাই না? আউটার সেল মাস থেকে কি তৈরি হচ্ছে? আউটার সেল মাস থেকে তৈরি হচ্ছে ভিলাই এবং ফুললি ফর্ম প্লাসেন্টা। তাহলে যদি টিউমারের কথা আমরা বলি, কিছু টিউমার হবে জার্ম সেল অরিজিন উইথ এমব্রায়নিক ডিফারেন্সিয়েশন, কিছু টিউমার হবে জার্ম সেল অরিজিন উইথ এক্সট্রা এমব্রায়নিক ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তাহলে এক্সট্রা এমব্রায়নিক ডিফারেন্সিয়েশনের মধ্যে আমরা কি পেতে পারি? কেউ কি বলতে পারো? কি প্রশ্ন লিখেছি, কি উত্তর হয়েছে? জেনি লিখেছে ক্রুকেনবার্গ টিউমার। ও আচ্ছা, অ্যাসাইটিস। হ্যাঁ রাইট, অবশ্যই ক্রুকেনবার্গ টিউমার। গুড, অবশ্যই ঠিক লিখেছো। কিন্তু ব্রেস্ট ক্যান্সার কেন লিখেছো? একজনা ইমতিয়াজ, ব্রেস্ট ক্যান্সার কেন লিখেছো? ব্রেস্ট ক্যান্সার হলো তোমার যদি প্রাইমারি সাইট হয় সেখানে কিন্তু অ্যাসাইটিস হবে না, যতক্ষণ না মেটাস্টেসিস হচ্ছে টু দা ওভারি, ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে এমনিতেই ধরো মিসনাসিস অ্যাডিনোকার্সিনোমা অথবা সেরাসিস অ্যাডিনোকার্সিনোমা অথবা তোমার ক্লিয়ার সেল কার্সিনোমা, এন্ডোমেট্রিয়েট কার্সিনোমা, এরা যে কেউই কিন্তু ম্যালিগন্যান্সির পাশাপাশি অ্যাসাইটিস তৈরি করবে। তো সেগুলো আমরা যে ক্রুকেনবার্গ সেকেন্ডারি মেটাস্টেসিস যে হতে হবে শুধু তা না, প্রাইমারি ওভারিয়ান ম্যালিগন্যান্সি হলেও অ্যাসাইটিস হবে, মেটাস্টেসিস হয়ে লাং মেটাস্টেসিস হবে না, লাং মেটাস্টেসিস হবে, প্রলিফেশন হবে, সবই হবে। তাহলে those like may resemble like that of Pseudomix syndrome, কিন্তু আমরা তাদেরকে কিন্তু সিডোমিক্স বলি না। সিডোমিক্স বলি না এই জন্য যে ম্যালিগন্যান্সি আমরা ডায়াগনোসিস করে ফেলি, ক্লিনিক্যালি সাসপেক্ট করি, হাইলি সাসপেক্ট করি। যেমন ধরো একটা র্যাপিডলি গ্রোয়িং ওভারিয়ান টিউমার, তারপরে তার হচ্ছে লেগিডেমা আছে, অ্যাসাইটিস আছে, পেইন আছে, লাং মেটাস্টেসিস আছে, তাকে কিন্তু আমরা সিডোমিক্স বলবো না, তাকে আমরা আসলে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারই বলি। প্রাইমারি কি সেকেন্ডারি সেটা ডায়াগনোসিস করা যায় না ক্লিনিক্যালি, যদি না পেশেন্ট খুব ভালো করে হিস্ট্রি দিতে পারে, তাহলে কোনটা আগে কোনটা পরে একটু বোঝা যাবে। তাহলে আর কিছু হতে পারে এরকম সিডোমিক্স সিনড্রোম, যে কোনো ওভারিয়ান টিউমার, এমনকি ফাইব্রয়েড, ধরো একটা সাবসিরিয়াস ফাইব্রয়েড, তার সঙ্গে অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে, করলে আমরা তখন তাকে বলবো সিডোমিক্স সিনড্রোম। তো আমরা সেদিন পড়তে পড়তে কিন্তু একটা সিডোমিক্স পড়ে এসেছি, এরকম অনেক জায়গায় পাবে যে সিডোমিক্স লেখা আছে। তাহলে সেটা ম্যালিগন্যান্সির জন্য হতে পারে, যদি আমরা শুরুতে ম্যালিগন্যান্সি ডায়াগনোসিস করতে না পারি আমরা কিন্তু একে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে সিডোমিক সিনড্রোম বলতেই পারি। বেনাইন অন্য কন্ডিশন যেগুলোতে অ্যাসাইটিস এবং তোমার প্রলিফেশন তৈরি হবে সেগুলোতে আমরা সিডোমিক্স বলবো। তাহলে আমরা এরপরে যখন পড়বো বুঝে নিব আদার দ্যান মিক্স অল আর সিডোমিক্স। মিক্স মানেই হচ্ছে ফাইব্রোমা অফ দা ওভারি সাথে থাকতে হবে। ওকে, জার্ম সেল টিউমারে তাহলে আমরা বলছি এমব্রায়নিক ডিফারেন্সিয়েশনে আমরা কি ধরনের টিউমার পেতে পারি, এই নামগুলো তোমাদের খুব অপরিচিত নয় হয়তোবা। একটা হচ্ছে টেরাটোমা,
কেরাটোমা কেন বলছি? বিকজ ইট অ্যারাইজ ফ্রম টোটিপোটেন্ট সেল। তার মানে শুরুতে যে সেল লেয়ারটা তৈরি হয়েছিল, ইনার সেল মাস, তখন সে ভাগ হয়নি। তখন যদি এই সেল লেয়ার থেকে ডিফারেন্সিয়েশন হয় তাহলে কেরাটোমা ফর্মেশন হবে। কিন্তু যখন এটা ডিফারেন্ট জার্ম ডিফারেন্সিয়েট হবে, ধরো বাইলেমিনার জার্ম ডিস্ক আছে, ট্রাইলেমিনার জার্ম ডিস্ক ফর্মেশন হয়, ওই স্পেসিফিক জার্ম ডিস্ক থেকে স্পেসিফিক টিস্যু তৈরি হয়, তখন কিন্তু তাকে আমরা কেরাটোমা বলতে পারছি না, বিকজ সেখানে ফুললি ফর্ম টিস্যু তৈরি হচ্ছে। কিন্তু কেরাটোমা বলছি যখন টোটিপোটেন্ট সেল লেয়ার, যার ইনাফ প্রোপেন্সিটি বা পোটেনশিয়ালিটি আছে টু ডিফারেন্সিয়েট ইনটু ভেরিয়াস সেল লাইন, তারা যে টিউমারটা তৈরি করছে তাকে বলছে কেরাটোমা। তাহলে কেরাটোমা বেনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। বেনাইন কেরাটোমার আরো কিছু নাম আছে, যতক্ষণ এটা বেনাইন ততক্ষণ এটা সিস্টিক, সুতরাং তাকে আমরা বলবো ম্যাচিউর সিস্টিক কেরাটোমা বা ডার্মার সিস্ট। কেন ম্যাচিউর বলছি? এই জন্য ম্যাচিউর বলছি যে সেলগুলাকে কিন্তু মানে টিস্যু ফর্মেশন করছে, যে সেলগুলা টিস্যু তৈরি করছে, যে সেই টিস্যুগুলা কিন্তু ডিফারেন্সিয়েটেড, বোঝা যাচ্ছে যে এটা টিক, তাহলে এটা একটু ডার্মাল অরিজিন, বোঝা যাচ্ছে এটা ইন্টেস্টাইন, তাহলে আমি কি দেখে বললাম ডিফারেন্সিয়েট করা যাচ্ছে অ্যাজ দ্য সেল লাইন অফ ইন্টেস্টাইন, সেজন্য আমি বলতে পারলাম। তাই এর নাম হচ্ছে ম্যাচিউর, এবং এটা সিস্টিক ইন নেচার, সো ইট ইজ ম্যাচিউর সিস্টিক কেরাটোমা। এর আরেকটা নাম হচ্ছে ডার্মার সিস্ট। খুব ইন্টারেস্টিং। অনেক সব মানুষ বলে যে পেটে এমন বাচ্চা আসছিল এবং এমন কিছু আসর হয়েছে যে বাচ্চা না হয়ে চুল টুল সবই আছে কিন্তু কেমন হয়ে গেছে, বাচ্চা শেপ হয়নি। বাট এটা কিন্তু বাচ্চা নয়, সত্যি কথা, এটা হলো ওভারিয়ান টিউমার, ডার্মার সিস্ট। আর একটা কি হতে পারে? ম্যালিগন্যান্ট অথবা ইমম্যাচিউর টেরাটোমা। ইমম্যাচিউর টেরাটোমা মানে এখানেও কিন্তু টোটিপোটেন্ট সেল লেয়ার, ভ্যারিড সেল লেয়ারে কিন্তু ডিফারেন্সিয়েশন হয়েছে, কিন্তু তারা একটা প্রপার টিস্যু ফর্মেশন করতে পারেনি, এত বেশি মাল্টিপ্লিকেশন হয়েছে। এবং তোমরা জানো যে ম্যালিগন্যান্সিতে কিন্তু অরিজিনাল টিস্যু শেপ সবসময় আসে না, সো দ্যাট ইমম্যাচিউর টেরাটোমা এটা হচ্ছে ম্যালিগন্যান্ট সলিড consists of rapidly growing cells of all types without formation of tissue. তাহলে একদিকে যেমন ম্যাচিউর সিস্টিক টেরাটোমা আমরা এক্সপেক্ট করি ভালো, রোগী ভালো থাকে, কিছু সমস্যা হলেও রোগী খুব খারাপ থাকে না, অপরদিকে যেমন ম্যাচিউর টেরাটোমা মানে হচ্ছে ম্যালিগন্যান্ট, আমরা সেটা চাই না। তাহলে তোমাদের পড়ার মধ্যে যেমন বলেছি যে সেরাসিস অ্যাডিনোমা ভালো করে পড়তে হবে, মিসনাস সিস্ট অ্যাডিনোমা ভালো করে পড়তে হবে, তেমনি ডার্মার সিস্ট বা ম্যাচিউর টেরাটোমাকেও কিন্তু এই গ্রুপ থেকে পড়তে হবে। এটা খুব কমন পেশেন্ট থাকে পরীক্ষায়, বেড কেস হিসেবে পাওয়া যেতে পারে, এবং এগুলো খুব পেড কোশ্চেন। সো দিস ইজ মোস্ট কমন টেরাটোমা হচ্ছে ম্যাচিউর টেরাটোমা, এটাই সবচেয়ে বেশি কমন। It makes up 10 to 15% of all ovarian tumor এবং occur at relatively early age. সেই জন্য আর্লি এজ, এটা কিন্তু এরকম মেনোপজের পরে হচ্ছে না, আর্লি এজ। তাহলে রিপ্রোডাক্টিভ এজে যদি হয়, মেবি প্রেগন্যান্সির সঙ্গে একটা টুইস্টেড ওভারিয়ান টিউমার নিয়ে পেশেন্ট চলে আসলো। আরেকদিন বলছিলাম যে ডার্মাগুলো ওয়েটি হয়, ইন্টারমিডিয়েট সাইজ হয়, যার জন্য এরা টুইস্টেড হয়ে যায়। সো প্রেগন্যান্সিতে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে প্রেগন্যান্সিতে একটা পেশেন্ট টুইস্টেড ওভারিয়ান টিউমার নিয়ে আসছে, তুমি কি ধরনের টিউমার সাসপেক্ট করো? তাহলে এটা ডার্মারি হতে পারে, ডার্মারি হতেই হবে এমন না, বাট কমন কথা কমনলি তোমায় বলতে হবে বা এক নম্বরে বলতে হবে। এবং এটা কিন্তু বাইল্যাটারাল হতে পারে, রেয়ারলি গ্রোজ লার্জার দ্যান এ মেলন, তাহলে অনেক বেশি বড় হয় না। এবং তুমি যদি চোখে তাকিয়ে দেখো, দেখবে পেট খুলেছি আমি, এবার ল্যাপ্রোস্কোপি করে অপারেশনটা করতে গেছি, আমি দেখেই বুঝতে পারবো যে এটা ডার্মারি। কি ক্যাপসুল থাকে, ক্যাপসুলটা স্মুথ গ্রেশিওলো, ভিতরে সিবিশিয়াস ম্যাটেরিয়াল গুলো থাকে, তো এই সিবিশিয়াস ম্যাটেরিয়াল গুলো থাকার জন্য একটা ইয়েলো লুক দেয় ওভার দ্য সারফেস। লাইনিং এপিথেলিয়ামটা হচ্ছে টিপিক্যালি স্ট্রেটিফাইড, কিন্তু ভিতরে অন্যান্য জায়গায় অন্যান্য লাইনিং অন্যান্য এপিথেলিয়াম থাকে, যেমন ইন্টেস্টাইন, ওখানে তো স্ট্রেটিফাইড থাকবে না, কলামিনার এপিথেলিয়াম। কি কন্টেন্ট করে? ডার্মাইডের কন্টেন্ট গুলো খুবই ইন্টারেস্টিং। দেখো অল থ্রি জার্ম লেয়ারের টিস্যু কন্টেন্ট করে, যেমন হেয়ার আছে, লম্বা লম্বা চুল দেখা যায়, তারপরে বোনস থাকে, কার্টিলেজ থাকে, কিন্তু তারা কোনো অর্গানাইজড অর্গান তৈরি করে না, বডি তৈরি করছে না। হ্যাঁ, লার্জ অ্যামাউন্ট অফ গ্রেজি সেবিশিয়াস ম্যাটেরিয়াল, খুবই ঠিক অনেক বেশি পরিমাণে থাকে সেবিশিয়াস ম্যাটেরিয়াল। টিস্যুস আর মেইনলি ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড নোডাল পয়েন্ট, তাহলে একটা সিস্টেম ওয়ালে একটা নোডাল পয়েন্ট থাকে, সেই পয়েন্টকে ঘিরে কিন্তু এগুলো সব তৈরি হতে থাকে, সেটাকে আমরা বলি সেন্টার অফ অ্যাক্টিভিটি। Elsewhere epithelium is not always stratified, maybe transitional, even columnar. Okay,
all three germ layers predominantly ectodermal. তাহলে এটা একটা এমসিকিউ প্রশ্ন ফার্স্ট, যে ডার্ময়েডে প্রিডোমিনেন্টলি কোন জার্ম লেয়ার, তিনটা জার্ম লেয়ার কিছুই থাকতে পারে, প্রিডোমিনেন্টলি কোন লেয়ার পাওয়া যাবে, ectodermal। তাহলে তুমি নার্ভাস টিস্যু পাবে, টিপ পাবে, হেয়ার পাবে, এইসব পাবে, নেইল পাবে, দেখা যাচ্ছে চুল, এবং ভিতরটা একদম ইয়ে ম্যাটেরিয়াল, সিলিশিয়াস ম্যাটেরিয়ালে ভর্তি। হয়তো এই ছবি দেখে তোমরা ভালো বুঝবে না, কিন্তু ল্যাপ্রোস্কোপির ছবি দেখলে বা অপারেশনের টেবিলে তোমরা যদি দেখো তখন তোমরা অনেক বেশি সুন্দর করে বুঝতে পারবে। দেখো এখানে টিপ দেখাচ্ছে, তাই না? তাহলে এক্সরে যদি আমরা করতাম অ্যাবডোমেনের, তাহলে আমরা এই সলিড পার্টগুলো, স্কিন বা অন্যান্য জিনিসগুলো আমরা বুঝতে পারতাম। কিন্তু আমরা কমনলি এখন আল্ট্রাসাউন্ড করে ধরতে পারি বলে আমরা কিন্তু অ্যাবডোমেনের এক্সরে ব্যবহার করি, বিকজ ইট মাইট harm to the ovary. Now malignant চেঞ্জ খুবই আনকমন। তুমি যখনই ডার্ময়েড বলবে জানবে যে ডার্ময়েড মানেই হচ্ছে বেনাইন, কিন্তু একদম যে হয় না ম্যালিগন্যান্সি তা না। সুতরাং ডায়াগনোসিস হলে খুব ফেলে রাখার অবকাশ নাই। একে হলো বাড়তে থাকে, সেকেন্ড হচ্ছে সিলিশিয়াস ম্যাটেরিয়াল ভীষণ ইরিটেটিং। যদি কোনোভাবে ক্যাপসুলটা রাপচার হয়ে যায়, সিলিশিয়াস ম্যাটেরিয়াল বের হয়ে আসে, তাহলে সে প্রচুর অ্যাবডোমিনাল ইরিটেশন করবে, ক্রাম্প করবে, একটা অ্যাকুট অ্যাবডোমিন ফর্ম করবে। সেজন্য ডার্ময়েড ডায়াগনোসিস করা খুব ইম্পর্টেন্ট। যত ছোটই হোক আমাকে জানতে হবে ডার্ময়েড টিউমার, সুতরাং একে আমার ফেলে দিতে হবে। যেমন ধরো একটা সেরাস সিস্ট অ্যাডিনোমা, সেটা কিন্তু একটা ওভারিয়ান সিস্টের সাথে, সিস্টিক ওভারির সাথে কখনো কখনো কিন্তু একই রকম মনে হতে পারে। সুতরাং খুব ছোটটা 5 সেন্টিমিটার কম থাকলে আমরা কিন্তু কিছু করি না, ওয়েট করি। কিন্তু আমি যদি ডায়াগনোসিস করতে পারি যে এটা একটা ডার্ময়েড, তাহলে কিন্তু আমি ওয়েট করবো না, ওটা আমি চিকিৎসা করব। ওভারিয়ান সিস্টেক্টমি ইজ অলমোস্ট অলওয়েজ পসিবল, সেই জন্য ওভারিকে আমরা স্যাক্রিফাইস করবো না। এখন দেখো এই যে ম্যাচিউর টেরাটোমা, তার আবার কতগুলো স্পেশাল টিস্যু গ্রোথ হতে পারে, অ্যাকর্ডিংলি বিভিন্ন নামে আমরা তাদেরকে বলি। রিয়ারলি ওভারিয়ান টেরাটোমা কন্টেইন স্পেশালাইজড টিস্যু টাইপ, যেমন স্ট্রোমা ওভারি, যেমন স্ট্রোমা কার্সিনয়েড বা কার্সিনয়েড টিউমার ফর্মেশন হতে পারে। স্ট্রোমা ওভারিতে কি হবে তাহলে? স্ট্রোমা ওভারিতে হবে যে টেরাটোমার মধ্যে যে বিভিন্ন লেয়ার অফ জার্ম সেল আছে, তার মধ্যে আবার কিছু স্পেশাল সেল যেমন থাইরয়েড টিস্যু রয়ে গিয়েছে, হতেই পারে। তাহলে থাইরয়েড টিস্যু কিন্তু এখানে ফাংশনিং, পেশেন্টের হাইপারথাইরয়েডিজম তৈরি করতে পারে। ম্যালিগন্যান্ট চেঞ্জ রেয়ার, সাধারণত এগুলো বেনাইন হয়। তারপরে হচ্ছে যেমন ধরো ডার্ময়েড সিস্টেমের মধ্যে ইন্টেস্টিনাল এলিমেন্ট আছে এবং তারা স্ট্রোমা কার্সিনয়েড তৈরি করছে, অর্থাৎ কার্সিনয়েড টিউমার তৈরি করছে। কার্সিনয়েড টিউমার তো নরমালিও হতে পারে, আমরা জানি, তাই না? অ্যাপেন্ডিক্স থেকে হতে পারে, আরো কোনো কোনো জায়গা থেকে হতে পারে। এই টিউমার গুলো কি ফাংশনাল সিক্রেশন আছে, মানে সেরোটোনিন, ব্রেডিকাইনিন, আদার পেপটাইড হরমোন এগুলো তৈরি করে। সো আমরা জানি কি কার্সিনয়েড সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই এপিসোডিক ফ্যাশিয়াল ফ্লাশিং, অ্যাবডোমিনাল পেইন, হঠাৎ করে ডায়রিয়া হবে, ব্রঙ্কোস্পাজম হবে, এগুলো হচ্ছে কার্সিনয়েড সিনড্রোমে আমরা দেখতে পাই। যেটা আমরা বলেছিলাম আগে না, জার্ম সেল টিউমার শোয়িং এক্সট্রা এমব্রায়োনিক ডিফারেন্সিয়েশন, তার মানে ধরো টোপোপ্লাস্টিক টিস্যু লাইনে ডিফারেন্সিয়েশন হয়েছে, যেখান থেকে প্লাসেন্টা ফর্মেশন হতো, তাহলে সেরকম যদি হয় টেরাটোমা, ডেভেলপ কোরিওকার্সিনোমা অথবা ইয়াকসার টিউমার। ওকে, এটাও তোমাদের খুব বেশি জানার দরকার নাই। এখন দেখো আমরা জার্ম সেল টিউমারের মধ্যে আছি, আমরা বলেছি টেরাটোমা, ম্যাচিউর টেরাটোমা বা ডার্ময়েড, সেটা সম্পর্কে আমরা একটু জানবো, বেশি করে পড়বো। আর কি করব এখন আমরা কি বলবো? এখন বলছি আনডিফারেন্সিয়েটেড জার্ম সেল টিউমার। হ্যাঁ, তাহলে আনডিফারেন্সিয়েটেড জার্ম সেল টিউমার কেমন হতে পারে? তারাও জার্ম সেল টিউমার, তারা হচ্ছে ডিসজার্মিনোমা। ওখানে যেমন টেরাটোমাতে খুব লেয়ার, সেলের লেয়ার গুলো বা টিস্যু, কি ধরনের টিস্যু সেটা কিন্তু আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা যাচ্ছিল। এখানে দেখো ডিসজার্মিনোমা, এটা কিন্তু আইডেন্টিক্যাল টু সেমিনোমা অফ টেস্টিস। এটাও একটা এমসিকিউ হতে পারে। অনেক সময় দেয়া থাকে যে এটা কার সঙ্গে আইডেন্টিক্যাল, কার সঙ্গে রিসেম্বল করে। ইউজুয়ালি ডিটেক্টেড ইন ইয়ুথ বিফোর এজ 20। তাহলে একটা সলিড ওভারিয়ান টিউমার নিয়ে যখন একটা পেশেন্ট প্রেজেন্ট করে এবং তার বয়স যদি লেস দেন 20 হয়, তাহলে একটা অ্যাডোলেসেন্ট নিয়ে আসতে পারে, তার 14, 15, 16, 18, 19 বছর বয়সে একটা সলিড ওভারিয়ান টিউমার, সাথে অ্যাসাইটিস আছে বা নাই। আমাদের কিন্তু যখন আমরা মার্কার দেখি এই টিউমারটা, কারণ এটা তো পেটের মধ্যে, চট করে কিন্তু বায়োপসি নেওয়া যায় না, বায়োপসি ছাড়া প্রুভও করা যায় না, কিন্তু আমরা কিন্তু তখন যে মার্কার গুলো দেখবো, সেই মার্কার গুলো দেখবো কি ডায়াগনোসিস করার জন্য, ডিসজার্মিনোমা ডায়াগনোসিস করার জন্য। বোঝা গেল? তাহলে আমরা প্রথম থেকে কত টিউমার করলাম, সব টিউমারের সব মার্কার আমাদের সবসময় দরকার নাই। মেয়েটার বয়স কম আছে, দ্যাট ইজ সাসপিশন দ্যাট তার ডিসজার্মিনোমা থেকে থাকতে পারে,
তাহলে তার ডিসজার্মিনাম আছে কিনা তখন আমরা এই সিরিজের মার্কারটা দেখবো। আবার ধরো একটা পেশেন্ট অ্যারাউন্ড মেনোপজ এসেছে, তার একটা লার্জ ওভারিয়ান টিউমার আছে, সিস্টিক ইন নেচার, অ্যাসাইটিস আছে, আমরা ধারণা করছি যে পেশেন্টের ম্যালিগনেন্ট টিউমার। সিস্টিকটা হবে না ম্যালিগনেন্সি বলে, পার্টলি সিস্টিক পার্টলি সলিড অথবা সলিড। তো আমরা ধারণা করছি ম্যালিগনেন্সি, তাহলে তার যে মার্কারগুলা সেই মার্কারগুলো আরেকটা ভিন্নতর মার্কার। সুতরাং আমরা ক্লিনিক্যালি আগে সেট করার চেষ্টা করি যে আমার প্রভিশনাল ডায়াগনোসিসটা কি হতে পারে। অ্যাকর্ডিংলি আমরা এক্সামিনেশন করি, হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে আমরা প্রভিশনাল ডায়াগনোসিস ঠিক করি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ঠিক করি, অ্যাকর্ডিংলি আমরা ইনভেস্টিগেশন করি। তাহলে আমরা একটা পেশেন্ট আসলেই মাথা থেকে পা পর্যন্ত সব পরীক্ষা তাকে দিব না। তুমি যখন একটা বেড কেস প্রেজেন্ট করবে তোমাকেও মনে রাখতে হবে এই রোগীটার জন্য আমার মাথার মধ্যে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মনে হচ্ছে, অর্থাৎ আমি যেটা প্রভিশনাল ডায়াগনোসিস বলেছি দ্যাট ইজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা ফিট করে দ্যাট ইজ দ্য প্রভিশনাল ডায়াগনোসিস। বাকিগুলা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কাছাকাছি, কিন্তু ক্লিনিক্যালি আমি তাদেরকে ডিফারেন্সিয়েট করতে পারছি না। তো আই নিড দ্য হেল্প অফ ইনভেস্টিগেশন। তাহলে আমার প্রভিশনাল ডায়াগনোসিস এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের থেকেই কিন্তু আমার গাইড হচ্ছে যে আমি কি কি ইনভেস্টিগেশন করব। আমি যদি কাউকে নাই কল্পনা করে থাকি সেই ইনভেস্টিগেশন আমার করার কথা নয়, সেখানে কোনো লজিক নাই। হ্যাঁ, একটা হতে পারে যে এই ডায়াগনোসিসের কিছু ফিউচার কমপ্লিকেশন আছে, সেটার কমপ্লিকেশনের দিকে যাচ্ছে কিনা অথবা তার একটা বেস লেভেল রিপোর্ট করার জন্য আমি ইনভেস্টিগেশন করে থাকতে পারি। ওকে, তাহলে আমরা ছিলাম কি ডিসজার্মিনামাতে। ডিসজার্মিনামা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে যে এটা জার্ম সেল অরিজিন, এটা আর্লি এজ গ্রুপে বেশি হয়, ইট রিসেম্বলস টু সেমিনামা অফ দ্য টেস্টিস, এবং এবং এটা হচ্ছে ডিস জেনেটিক গোনাডে। বোঝা গেল? দেখো ডিস বানান কিন্তু ডি ওয়াই এস, নট ডিআই। ডিআই তে কিন্তু আমরা ডাই বাই এটা বুঝি, মানে বেশি ডাবল, কিন্তু এটা হচ্ছে ডিস, ঠিক নাই, তাই না? ডিস্টোসিয়া বলি আমরা, শোল্ডার ডিস্টোসিয়া, লেবার ডিস্টোসিয়া বলি না? তো সেই ডিস মানে হচ্ছে নট ইন নরমাল। তো ডিস জেনেটিক গোনাড যেটা নরমাল গোনাড নয়, তাহলে ফিমেল ওভারিতে হচ্ছে একটা টিউমার। তার হওয়ার কথা ছিল ক্রোমোজোম লাইন হওয়ার কথা ছিল 22 অটোজোম এবং সেক্স ক্রোমোজোম হওয়ার কথা ছিল XX। কিন্তু দেখো ডিস জেনেটিক গোনাড কেন বলা হচ্ছে যে যদিও সে XX কিন্তু তার ওয়াই ক্রোমোজোম জিনোটাইপে রয়ে গিয়েছে, বা যেটা হচ্ছে সেক্স ডিটারমাইনিং জিন সেটা হয়তো রয়ে গিয়েছে, সেই জন্য এটাকে বলা হয় ডিসজেনেটিক গোনাড। আচ্ছা, গোনাডটা যদি ডিসজেনেটিকই হয় তাহলে ওর তো ছেলে মেয়ে হওয়ার কথা না, ওর হরমোনাল ফাংশন ঠিকমতো প্রডিউস হওয়ার কথা না, তাহলে প্রেগন্যান্সির সাথে ডিসজার্মিনামা আসছে। আবার ডিসজার্মিনামাতে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করে আসছি, বলছি ওভারি আর একটা বাঁচিয়ে রাখো যাতে ও ভবিষ্যতে বাচ্চা নিতে পারে। তো কিভাবে হবে সেটা? তাহলে যদি ডিসজেনেটিক গোনাড হয় তার তো ওগুলো ফাংশন ঠিক থাকার কথা না। তার মানে দাঁড়াচ্ছে জেনেটিক গোনাড হলেও দ্যাট মে বি পার্শিয়ালি, অর্থাৎ মোজাইক একটা রো আছে, সেই মোজাইকের মধ্যে আছে, কিন্তু নরমাল যে লাইন অফ সেলস দ্যাট ইজ গুড এনাফ। তার মানে সে কনসিভও করতে পারবে, তার হরমোনাল প্রোডাকশন হবে, সবকিছু একটা নরমাল মানুষের মতো হবে, কিন্তু তার হয়তো একটা মোজাইক সিরিজের মধ্যে ওয়াই ক্রোমোজোম রয়ে গিয়েছে। সো ইট অকার্স ইন ডিজেনেটিক গোনাড। টিউমারটা কেমন হবে ডিসজার্মিনামা? দেখো সলিড টিউমার, আমরা কিন্তু জার্ম সেলের মধ্যে আছি, আমরা সেক্স কলিস্টোমার টিউমারকে মোস্টলি সলিড পেয়েছি, কিছু কিছু সিস্টিক হতে পারে, তাই না? বেনাইন হলেও কিন্তু সেক্স কলিস্টোমার টিউমার সলিড হতে পারে। তাহলে ফাংশনিং ওভারিয়ান টিউমারস আর মোস্টলি সলিড, এই কথাটা একটা লাইন মনে রাখলেই হয়ে যাচ্ছে। জার্ম সেল টিউমারের সিরিজে দেখো ম্যাক্রোস্কোপিক্যালি ডিসজার্মিনামা হচ্ছে না, জার্ম সেল সিরিজের মধ্যে আমরা যে ডার্মাইড পড়ে আসলাম, ডার্মাইডটা বললাম কি সিস্টিক, মোস্টলি সিস্টিক, কিছু কিছু সলিড পার্ট থাকে, পোস্টম স্যানোফ্লাম থাকে, দ্যাট মাইট বি দ্য সলিড পার্ট। আর হচ্ছে ডিসজার্মিনামা, ডিসজার্মিনামা হচ্ছে সলিড এক্সেপ্ট ফর টিউমার ইজ এনি ডিজেনারেটিভ চেঞ্জ। যদি ডিজেনারেটিভ চেঞ্জ হয় কোনো পার্টে, যে কোনো ম্যালিগনেন্সির সাথে কিন্তু ডিজেনারেশন হতে পারে, যদি হয় তাহলে সেটা সফট হয়ে যাবে তখন, এবং এর কনসিস্টেন্সিটা কেমন, সফট ফাইব্রোমার মতো, আর কাটলে কি একটা হোমোজেনাস অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে। মোস্ট ডিসজার্মিনা আর ম্যালিগন্যান্ট, এই একটা ইম্পর্টেন্ট কথা না? তাহলে ডিসজার্মিনাটাকে কিন্তু আমরা বেনাইন না, আমি ধরে নিব যেটা ম্যালিগন্যান্ট, বিভিন্ন টু ভ্যারিং ডিগ্রি, মানে ধরো বর্ডার লাইন হতে পারে, ফ্রান্ট ম্যালিগন্যান্সি হতে পারে, মেটাস্টাসিস হতে পারে, সবকিছু হতে পারে। তাহলে ডিসজার্মিনামাটা সলিড, ডিসজার্মিনাটা ম্যালিগন্যান্ট, ডিসজার্মিনামাটা ডিসজেনেটিক গোনাডে হয়,
ডিটারমিনোমা ইজ এ জার্ম সেল টিউমার, ঠিক আছে। এবং সবচেয়ে আনন্দের কথা হচ্ছে যে এই টিউমারগুলো হাইলি রেডিও এবং কেমোসেনসিটিভ লাইক দ্যাট অফ সিমিনোমা। তাহলে যাদের সেন্সিটিভিটি বেশি তার মানে চিকিৎসা দিলে কাজ হবে। সেই জন্য ডিটারমিনোমা নিয়ে যখন পেশেন্ট আসে, উই আর হ্যাপি দেন এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার। এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার রোগীদেরকে আমাদের অনেক দিক থেকে চিন্তা করতে হয়। পেশেন্টটার সার্ভাইভাল নিয়ে কোশ্চেন থাকে, তার বাচ্চা আছে কি নাই আমরা সবসময় কিন্তু এটা মাথায় নিতে পারি না। বাট ডিটারমিনোমার বেলাতে আমরা হ্যাপি এই জন্য যে হাইলি সেন্সিটিভ। পেটের মধ্যে একটা টিউমার, ধরো সেরাসিস অ্যাডিনোকার্সিনোমা, দ্যাট ইজ অলসো সেন্সিটিভ টু কেমোথেরাপি বা রেডিওথেরাপি। কিন্তু তুমি যে রেডিওথেরাপি দিচ্ছ এত হায়ার ডোজে দিচ্ছ যে পাশে নরমাল ইন্টেস্টাইনাল সেলকে ড্যামেজ করছে, তাহলে তো ওটা সেন্সিটিভ হলো না বা ওটা অল্প ডোজে কাজ করলো না, সেই বিষয়গুলো কনসিডার করতে হয়। তো আমরা বুঝতে পারলাম ডিটারমিনোমা সম্পর্কে। ডিটারমিনোমা ক্যান বি সিট অফ এ প্রাইমারি কোরিওকার্সিনোমা, হ্যাঁ, উইচ সিক্রেটস গোনাডোট্রফিন। তাহলে আমরা ডিটারমিনোমার জন্য কিন্তু গোনাডোট্রফিন পরীক্ষাও করে দেখতে পারি। একই সাথে এই ধরনের টিউমারগুলো দেখো না, আদার অ্যাডমিক্সার হতে পারে, কাটার সাথে এগুলো কিচ্ছু মনে রাখা হবে না। ডিটারমিনোমাতে যেটুকু বলেছি ওটুকুই মনে রাখতে হবে, বেশি একটিও মনে রাখবা না। তারপরে দেখা যাবে যে যেসব কথা না বললেও চলতো সেটা বেশি বেশি মনে রয়ে গিয়েছে, যেটা মনে রাখা প্রয়োজন সেটা মনে নাই। ওকে, মিক্সড জার্ম সেল টিউমার নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা একটু ওভারি টিউমারের রিলেশনশিপ উইথ এজ বলতে চেয়েছি, যাতে তোমরা এট এ গ্লান্স বুঝতে পারো। এটা কিন্তু আমরা বই করে তৈরি করেছি, সুতরাং এই কথাটা তোমাদের আমি সবসময় বলি যে তোমরা চ্যাপ্টারটা সুন্দর করে পড়ে তোমার মতো ছোট করে একটু নোট তৈরি করে পেজের সঙ্গে সঙ্গে পিন দিয়ে আটকে রাখো বা স্টাপল করে রাখো, সো দ্যাট পরীক্ষার আগে বইটা যেন সুন্দরভাবে উল্টাতে পারো। তো লম্বা লম্বা পড়া সবসময় পড়ার মতো সময় থাকে না। তাহলে দেখো আমরা প্রথম বললেই বলবো এপিথেলিয়াল টিউমার, বিকজ 70 to 80% হচ্ছে এপিথেলিয়াল এর অরিজিন। তার মধ্যে সিরাস আছে, বলেছি কি সিরাস এট এনি এজে হতে পারে, মিউসিনাস এট এনি এজে হতে পারে, ক্লিয়ার সেল 40 to 70 ইয়ার্স, ব্রিনার মোর দ্যান 40 ইয়ার্স, জার্ম সেল টিউমার প্রায় টু পিউবার্টি। তারপরে নো, জার্ম সেল টিউমার পিউবার্টি না, এটা ভুল আছে। প্রায় টু পিউবার্টি নয়, জার্ম সেল টিউমার মানে আমরা কেমন কি করে এসেছি, জার্ম সেল টিউমার মানে আমরা পড়ে এসেছি ডারময়েড, আমরা পড়লাম ম্যাচুর টেরাটোমা, ইম্যাচুর টেরাটোমা, আমরা পড়লাম ডিটারমিনোমা। তাহলে জার্ম সেল টিউমারটা কোন বয়সে হয় সেটা আমরা পড়ে এসেছি অলরেডি। সেক্স কট টিউমার at any age mostly after menopause বা ফিফথ ডিকেডে, তাই না? আমরা পড়লাম গ্রানুলোসা সেল, তার মধ্যে একটু এক্সেপশনাল যেটা এক্সট্রিম স্টপেজ হয়, বাকি যে থিকা সেল টিউমার, গ্রানুলোসা সেলের একটা মেজর পার্ট, সার্টোলি লিডি সেল টিউমার, এরা সব হচ্ছে 50-60 ইয়ার্স এ গিয়ে। আর গ্রানুলোসা সেলের একটা পার্ট হয় বিফোর পিউবার্টি বা ছোট বয়সে, আর হচ্ছে তোমার সার্টোলি সেল হতে পারে মিডল এজে, সেটা আমরা পড়েছি। দেন গ্রানুলোসা সেল টিউমার আমরা পড়েছি, বর্ডারলাইন টিউমার গুলো সাধারণত একটু আর্লিয়ার যে হয়, ম্যালিগন্যান্ট গুলো একটু লেটে হয়। গেল? তাহলে আমাদের কিন্তু সময় শেষ। আমরা এই যে ক্লাসিফিকেশন গুলো পড়লাম, কারণ ক্লাসিফিকেশন গুলো তোমাদের লিখতে দেয়, মুখস্থ রাখতে হয়। আমি বলেছি তুমি আগে বলবে এপিথেলিয়াল, তারপরে বলবে সেক্স কট, তারপরে বলবে জার্ম সেল, বিকজ এপিথেলিয়াল অরিজিন যারা তারাই সবচেয়ে বেশি, তাই না? আমরা পড়লাম 5% হচ্ছে জার্ম সেল, 20% হচ্ছে সেক্স কট স্টোমাক টিউমার। প্রত্যেকটার মধ্যে কি কি ভাগ আছে সেটা বলবে, তারপরে ভাগগুলোকে ধরে ধরে বেনাইন, ম্যালিগন্যান্ট আর বর্ডারলাইন, এই তো হয়ে গেল তোমার লম্বা কাহিনী শেষ। সুতরাং আমরা এই টিউমারগুলো সম্পর্কেই একটু, টিউমারের গতিবিধি কি, হিস্টোলজি কি, কে ফাংশনিং কে নন ফাংশনিং, কাকে দেখতে কেমন, কে সিস্টিক কে সলিড, এই বিষয়গুলো আমরা বললাম। আমরা কিন্তু ম্যালিগন্যান্সিতে ঢুকিনি, আমরা এরপরে ম্যালিগন্যান্সিতে ঢুকবো। তার আগে আমরা পড়ে নিব যে একটা পেশেন্ট আসলে আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করছে। তো যে কোনো পেশেন্ট আমার কাছে যখন একটা কমপ্লেইন নিয়ে আসে, তাকে ডায়াগনোসিস করার জন্য আমরা অলওয়েজ 3টা স্টেপ ফলো করি। একটা হচ্ছে পেশেন্টের প্রপার হিস্ট্রি নিতে হবে, ফার্স্ট স্টেপ উইথ পেশেন্ট প্রোফাইল। পেশেন্ট প্রোফাইল কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ ইট গিভস ওয়েটেজ, যেটা দিয়ে আমি আমার ডায়াগনোসিসের দিকে যাব। তাহলে ওইখানে কিন্তু আসবে পেশেন্টের এজ, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো তো পেশেন্ট প্রোফাইলের মধ্যে আসে। তাহলে এজ কিন্তু তোমরা আজকে জেনে গেলা, এই এজ নিয়ে তোমাদেরকে উত্তর করতে হবে, আমি কিন্তু বলবো না। ভুল বললেও তোমরা, ঠিক বললেও তোমরা। দরকার হলে বই খুলে বসে থাকবে সেদিন, বই নিয়ে বসে, কারণ আমার মনে হয় বইয়ের সঙ্গে আমাদের একটু, বইয়ের পেজের মধ্যে আমাদের একটু ঘোরাঘুরি কম হচ্ছে,
একটু বইয়ের পেজের সঙ্গে সঙ্গে যদি আমরা থাকতে পারি তাহলে দেখবা তোমার পরদিন পড়তে ভালো লাগছে। যেটুকু আমরা পড়িয়েছি এটুকু তোমরা আবার রিভিউ করবে এবং রিপ্লে করে শুনে বইতে একটু দাগিয়ে দাগিয়ে নিলে দেখবে যে তোমার অনেক অ্যামাউন্ট হয়তো বইতে লেখা আছে, অতটা আসলে প্রয়োজন নাই। তাহলে আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে একটা বেনাইন টিউমার আমরা কিভাবে ডায়াগনোসিস করি এবং কি পরীক্ষা নিরীক্ষা করি, কি ট্রিটমেন্ট করি। দেন আমাদের যদি সময় থাকলে আমরা ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারে ঢুকবো, যদি সময় না থাকে আর একটা দিন ক্লাস নিব এবং আমাদেরকে খুব ভালো করে জানতে হবে how can we differentiate benign ovarian tumor from malignant ovarian tumor, how can I differentiate a mass in abdomen whether it is due to fibroid or due to any other mass or ovarian tumor। এগুলো জিনিসই আমাদের ভালো করে বুঝতে হবে বিকজ উই আর ক্লিনিক্যাল স্টুডেন্টস। কিন্তু আগে যে কথাগুলি পড়লাম আমরা দুদিন ধরে সেগুলো হচ্ছে অ্যাজ এ হোল ওভারিয়ান টিউমার ক্লাসিফিকেশন, এবং সেখান থেকে কিন্তু কিছু কিছু কোশ্চেন তোমরা পাবে, এমসিকিউ তে তোমরা পাবে কোনটা রেট কেমন, কারা বাইলাটারাল ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি কিরকম, কারা সলিড, কারা সিস্টিক। সরাসরি ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করে যে হঠাৎ দা সিস্টিক টিউমারস হতে পারে, হঠাৎ দা সলিড টিউমারস হতে পারে, সুতরাং সেগুলো তোমাদেরকে বলতে পারতে হবে। তো আমরা আজকে ক্লাস শেষ করছি 12:05 বাজে, কিন্তু তোমাদের সঙ্গে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে আসলে সবার কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে, মানে যার যার ইনস্টিটিউশনের ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমি যেমন দেখছি ঢাকা মেডিকেল কলেজ সম্ভবত মিটফোর্ডও শুরু করেছে, মুগদা মেডিকেল কলেজ, আজকে থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ তো অনেক আগে থেকেই ক্লাস নিচ্ছিলেন ওনাদের টিচাররা। এরকম যে সবার ক্লাস শুরু হয়েছে, তাহলে তোমরা আমাদের সঙ্গে যে একটা লার্জ গ্রুপ এখানে ক্লাস করছিলাম মেডিকেল অ্যাক্সিসে, তাদের জন্য এই টাইমটা কি আসলে ঠিক আছে নাকি আমরা টাইমটা চেঞ্জ করবো? আমার পক্ষে বিকালে বা সন্ধ্যায় বা রাতে ক্লাস নেওয়াতে কোনো সমস্যা নেই। সেইভাবে বললে নেক্সট থার্সডে ক্লাসটাও আমি হয়তো বিকালে বা রাতে নিতে পারি, সেটা মেডিকেল অ্যাক্সিস থেকে তোমাদের ফাইনাল করে জানিয়ে দিবে যে ক্লাসটা আমি কখন নিচ্ছি। কারণ থার্সডেতে আমার নিজেরই সোহরাওয়ার্দীর সঙ্গে একটা ক্লাস আছে, সো দ্যাট খুব কাছাকাছি ক্লাস হলে যেটা সমস্যা হয় যে একটু কম মানে কমফোর্টটাও তো ভালো হয় না, একটা শেষ করে আর একটা ঢুকতেও বেশ সময় লেগে যায়। এমন হতে পারে শেষের দিকে স্টুডেন্টরা 2-3টা কোশ্চেন জিজ্ঞাসা করছে, তো সেটার অ্যান্সার না দিয়ে আর একটা জায়গায় ঢুকা যায় না। সুতরাং নেক্সট থার্সডে কামিং থার্সডে ক্লাসটা আমরা হয়তো বিকালে বা সন্ধ্যায় নিব, এবং আমি তোমাদের কাছে জানতে চাই যে আসলে তোমরা তোমাদের নিজের নিজের ইনস্টিটিউশনে যে অনলাইনে ক্লাস শুরু হয়েছে সেই ক্ষেত্রে ক্লাসের ব্যাপারে তোমাদের মতামত কি? তাসফিয়া লিখেছো টাইমটা চেঞ্জ করলে সুবিধা হতো। হয় আমরা তাই মনে করছি, কারণ ইনস্টিটিউশনগুলো সাধারণত তাদের অফিস টাইমে ক্লাস নিচ্ছে, তারা কিন্তু এলোমেলো ক্লাস নিচ্ছে না, তারা সুন্দর মতো গুছিয়ে অফিস টাইমের মধ্যে ক্লাস নিচ্ছে। তাহলে আমরা যারা বাড়তি ক্লাস নিব তারা হয়তো একটু অন্য সময় সরে গিয়ে ক্লাসটা নিতেই পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের উপরে কি এখন লোড হচ্ছে না, মানে ধরো তোমাকে তোমার নিজের ইনস্টিটিউশনের ক্লাসের সঙ্গে থাকতে হচ্ছে, যেহেতু তারা ক্লাস শুরু করেছেন আমার ধারণা যে তারা তাদের সাবজেক্টগুলো অবশ্যই পরীক্ষার আগে কভার করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আসলে আমাদের এই ক্লাসগুলো তোমাদের কোনো করার কোনো জরুরি আছে কিনা সে কথাটা বলতে হবে। যদি প্রয়োজন না থাকে আমরা যে রিপিটিশন করা তোমাদের একটা টাইম যায়, তারপরে টাইমের সঙ্গে ফিরে উঠতে হবে। তো ক্লাস আজকে যেটা তোমার টিচার 4টা ক্লাস দিচ্ছে সেটা পড়তে হবে, জানতে হবে, সো দ্যাট তুমি নেক্সট ডেতে তার সাথে আবার কমিউনিকেট করতে পারো। কিন্তু যদি তোমরা এতগুলো ক্লাস ডিফারেন্ট আইটেম করতে থাকো সেক্ষেত্রে কিন্তু একটা প্রেশার তৈরি হতে পারে। এমন হতে পারে যে তোমাদের ইনস্টিটিউশনের ক্লাস যখন শেষ হয়ে যাবে, আই মিন যে আমরা তো সবাই যখন ফেস টু ফেস ক্লাস নিতাম ক্লাসরুমে, তখনও কিন্তু তাই হতো যে আমাদের যে ফেজের যে ক্লাসগুলো থাকে সিলেবাস অনুসারে সেই ক্লাসগুলো শেষ করার পরে আমরা কিন্তু স্টুডেন্টদের রিকোয়েস্টে 2-4টা রিভিশন ক্লাস নিতাম। ওদেরকে বলাই থাকতো যে তোমরা সারা বছরে যেই ক্লাসগুলো মনে করো কম হয়েছে বা বুঝতে পারোনি বা একটু রিপিট করলে ভালো হয় আমাদের বলে আমরা রিভিশন ক্লাস দিয়ে দিচ্ছি। তো আমরা রিভিশন ক্লাস কিছু নিয়ে দিতাম। এসব দেওয়ার পরে কিন্তু আমাদের ক্লাস বন্ধ হয়ে যেত যখন স্টুডেন্টরা ব্লক পোস্টিং এ চলে আসতো। তো যদি এখন তোমরা অমন ফিল করো যে ইনস্টিটিউশনের ক্লাসগুলো চলছে চলুক, ইনস্টিটিউশনের ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার সময় থাকবে তখন আমরা এই ক্লাসগুলোতে ফিরবো, বিকজ ইনস্টিটিউশনের টিচার নিক বা এক্সট্রা টিচার নিক দ্যাট ডাজ নট ম্যাটার। বিষয়টা হচ্ছে যে ক্লাস হলো তোমাদের সুবিধার জন্য। তোমরা যদি এটাতে কষ্টে থাকো, চাপে থাকো, আমি তো মনে করছি যে এটা খুবই ভালো একটা সময় যখন তোমরা খুব সুন্দর করে আরাম করে চিবিয়ে চিবিয়ে পড়বে এবং শুনবে।
একটা লেকচারের সঙ্গে বইটাকে সুন্দর করে রিডিং দিবে। এখন প্লিজ আর ওই গাইডটা যে ঢুকো না, একটু চ্যাপ্টার গুলো সুন্দর করে পড়ো, বই পড়ার অভ্যস্ততা হবে এবং তুমি দেখবে যে তোমার মনটাও ভালো লাগছে। বইগুলা এত মানে সুন্দর করে লেখে এবং বই যে তৈরি করে চ্যাপ্টার যারা লিখেন তারা কিন্তু অনেক শ্রম দিয়ে চ্যাপ্টারটা লিখে থাকে। গাইডটা হলো একদম হয়তো তোমার শেষের কিছু প্রশ্ন পাওয়া বা সংক্ষেপে কোনো একটা জিনিস মনে রাখার জন্য। তুমি যদি তোমার বইটাকে নিজের মতো তৈরি করে নিতে পারো, ব্রেনে সেট করে নিতে পারো, আমি জানি যে তোমাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু পোস্ট গ্রাজুয়েট পড়াশোনা করবা, যে সাবজেক্টেই করো, সেই ক্ষেত্রে কিন্তু এই যে বই পড়ার অভ্যস্ততা এবং তোমার যে একটা নলেজ বিল্ড আপ হলো টেক্সট পড়ে, সেটা কিন্তু তোমাকে হিউজ হেল্প করবে। এটা খুবই সত্যি কথা, খুবই সত্যি কথা। কারণ এই গাইডেন্স গুলো কিন্তু লাইফে অনেক প্রয়োজন। তুমি কি অনার্স পেলা কি পেলা না সেটাতে কিছু আসে যায় না, কিন্তু তুমি কতটা বুঝতে পারো, তোমার পড়াশোনার প্রতি কতটা ভালো লাগা তৈরি হচ্ছে, তুমি কতটা এগার আরো ফার্দার সেলফ লার্নিং এর জন্য, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি আবারও তোমাদের কাছে কোশ্চেনটা রাখছি, তোমরা যদি মনে করো যে আপাতত আমরা এই ক্লাসগুলোকে বন্ধ করে দেই, পরে গিয়ে নিব, ইটস ফাইন, কারণ বেশিরভাগেরই ক্লাস শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, ডিউ টাইমে তোমরা, হ্যাঁ বৃষ্টি লিখেছে যে হ্যাঁ, আমি জানি তো বৃষ্টি তোমাদের ক্লাস তো আমি অর্গানাইজ করলাম, সারার দিতে শুরু হচ্ছে, চেঞ্জ দিতে আমি যদি রিয়ালি হেল্প। ওকে, না আমি যে প্রসঙ্গটাতে এখন এসেছি যে আদৌ আমরা ক্লাসটা এখন করবো না পরে করব, সেই জায়গাটা একটু তোমাদের মতামত চাই। আর যদি করি তাহলে টাইম চেঞ্জ করে নিলে তোমাদের ভালো হয়। ওকে, তাহলে আমি মেডিকেল অ্যাসিস্টের সঙ্গে কথা বলে যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে আমরা টাইমটা একটু চেঞ্জ করে নিব। হ্যাঁ সেই ডিউ টাইমে আসলে করা যাবে না, যার যার ইনস্টিটিউশনে ক্লাস আছে। তাহলে তোমরা কি একটু আমাকে একটু ফিডব্যাক দাও যে আমরা কি ক্লাসগুলা যখন ইনস্টিটিউশন শুরু করেছে তখন কি আমরা এই ক্লাসগুলো আসলে করব, নাকি আমরা কিছুদিনের গ্যাপ দিয়ে আবার পরে কি করব? একটু তোমাদের এই জায়গায় একটু মতামতটা জানাও, সবাই কি চাচ্ছ? ওকে, স্বপ্নে লিখেছে কন্টিনিউ করার পক্ষে। আচ্ছা, হ্যাঁ তোমরা সারোয়ারদের ছেলেমেয়েরা একটু দেরি করে শুরু হলো, আমি কিন্তু অনেক আগে প্রপোজাল দিয়েছিলাম, কাজ হয়নি। যাই হোক, তবু লেটে হলেও শুরু হয়েছে। আমি শুধু একজনের মন্তব্য পেয়েছি কন্টিনিউ করার পক্ষে, বাকিরা একটু ঝটপট লেখো তো, কন্টিনিউ করতে চাই কি চাই না, নাকি গ্যাপ দিতে চাই, একটু চটপট লিখে ফেলো। পড়ার জায়গাটাতে একটু সময় নিয়ে আসতে পড়তে, অনেক স্ট্রেস নিতে হয়। কন্টিনিউ করলে ভালো হয়, বৃষ্টি লিখেছো বিকালে বা রাতে, হ্যাঁ ঠিক আছে, মানে আমরা টাইমটা চেঞ্জ করবো। ওকে, তাহলে সবার যদি এরকমই মতামত থাকে আমরা কন্টিনিউ করব, কিন্তু আমরা একটু টাইমটা চেঞ্জ করব, সেটা মেডিকেল অ্যাক্সেস জানিয়ে দিব এবং নেক্সট থার্সডে থেকেই আমরা ক্লাসটা চেঞ্জ করে নিব। আকিব লিখেছো কন্টিনিউ করার জন্য, তাসফিয়া লিখেছো কন্টিনিউ করার জন্য। ওকে ঠিক আছে, তোমাদের যদি চাপ না হয় তাহলে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পক্ষে সবাই লিখেছো, কন্টিনিউ করতে চাও। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, মানে কেউ কি আছে যে কন্টিনিউ করতে চায় না এমন কাউকে দেখিনি কিন্তু এখনো। শোনো, নিজের সমস্যাটার কথা ভালো করে বলতে পারতে হবে, এটা নয় যে ম্যাডামকে খুশি করে বললাম যে কন্টিনিউ হোক। তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ তাহলে কন্টিনিউ করবো, যেহেতু তোমরা তোমাদের অসুবিধা নাই, তোমরা বলছো কন্টিনিউ করার জন্য, তো আমি কন্টিনিউ করব এবং টাইমটা চেঞ্জ করে মেডিকেল অ্যাক্সেস তোমাদের জানাবে। মেবি বৃহস্পতিবার বিকাল হতে পারে 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, রাতে হলে 8টা থেকে 9টা, ওরা একটু জানিয়ে দিবে। অনুপম লিখেছে কন্টিনিউ, ওকে ফাইন, তাহলে আমরা কন্টিনিউ ডিসিশনে থাকলাম। এখন তোমাদের কাছে আমার আরেকটা জিজ্ঞাসা, আমরা যে ওভারিয়ান টিউমারের ক্লাসটা করছি গত 2 দিন ধরে, এটা কি খুব বেশি কঠিন লাগছে? এখান থেকে কি যা নেওয়ার তা কিছু নেওয়া গেল? তোমাদের কিন্তু ওভারিয়ান টিউমারের জন্য অবশ্যই টেক্সট বই পড়তে হবে। আমাকে নেক্সট ডেতে বই হাতে করে সে ক্লাস নিতে হবে। নেক্সট ডেতে বই হাতে করে নিয়ে আসবে, বই খুলবে, পৃষ্ঠা নম্বর বলবে যে এত নম্বর পৃষ্ঠায় এই জিনিসটা আছে।
ঠিক আছে, সবাই বই কাছে রাখবে সেদিন। সেকেন্ড কথা হচ্ছে বইটা যেন পুরানো এডিশনের না হয়, বইটা যেন নতুন এডিশনের হয়। আমরা একটু জেপ কোড বেশি ফলো করি, তো তোমার হাতে জেপ কোড থাকলেই ভালো হয়। কেউ যদি মনে করো জেপ কোড নাই, দত্ত থেকে করছো, সেটাও ভালো, খারাপ না। তবে একটা বই যদি আমরা ফলো করি তাহলে সবার সঙ্গে আমাদের মানে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, তাই না? আমি জেপ কোড দেখে দেখেই ক্লাসগুলো রেডি করছি, তোমরাও যদি জেপ কোডের সাথে থাকো তাহলে আমাদের একটু সুবিধা, সবাই মিলে একই জিনিস করলাম। বাড়িতে আসার সময় বই আনোনি? ও আচ্ছা, হ্যাঁ, অনেকেরই এরকম ঝামেলা আছে, আমি জানি, সেটা ঠিক। ওকে, তাহলে আমরা বইটা আসলে ইউজ করতে পারবো না, কারণ অনেকেই হঠাৎ করে চলে এসেছে। তাহলে এখন পড়াটা কিভাবে হবে অনুপম? তোমাদের তো বই সব ডাউনলোড করা থাকে না, ল্যাপটপে থাকে, মোবাইলে ডাউনলোড করা থাকে, কিন্তু ডাউনলোডের বইটা কিন্তু ইয়ে হয় না। ডাউনলোডের বইটা কিন্তু তোমার হচ্ছে একদম নিউ এডিশনটা পাওয়া যায় না, সেই অর্থে একটু ঝামেলা। তোমার বাড়ির কাছাকাছি যারা মেডিকেল স্টুডেন্ট আছে, ডাক্তার আছে, চেষ্টা করে ওদের কাছ থেকে পারলে বইটা সংগ্রহ করো, কারণ একটা লম্বা সময় পাচ্ছ তো, টেক্সট বইটা পড়া ভালো। বুঝতে পেরেছি, সবারই বইয়ের সমস্যা আছে। ঠিক আছে, তাহলে বইয়ের প্রসঙ্গ বাদ। এখন তাহলে কিভাবে পড়াটা আগাচ্ছ? শুধু এতটুকু এই লেকচার শুনে পড়লে কি হবে? পিডিএফ দেখতে হবে, হ্যাঁ ঠিক আছে, ডাউনলোড করে তোমরা সেভাবেই দেখো, দেখে পড়ো। ঠিক আছে, তাহলে খোদা হাফেজ সবাইকে। আমরা নেক্সটে ওভারিয়ান টিউমারটা কন্টিনিউ করবো। নেক্সট থার্সডে টাইমটা একটু চেঞ্জ হবে, আমার মনে হয় রিয়া তোমাকে জানি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো। ও যেটা বলতে চেয়েছিলাম যে এই দুটো ক্লাস কি বোঝা গিয়েছে, নাকি ওভারিয়ান টিউমার অনেক জটিল মনে হলো? সেক্ষেত্রে কিছু বলনি। আচ্ছা, নেক্সট বেশি কমেন্টস লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।